আঙ্কেল আসসালামু আলাইকুম। আঙ্কেল কেমন আছেন? হাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। দণ্ডবিধি আইন। গতকালকে আমাদের আলোচনা ছিল 185 ধারা পর্যন্ত। দণ্ডবিধানের 185 ধারা পর্যন্ত আলোচনার বিষয়বস্তু হলো দণ্ডবিধি আইনের 10ম অধ্যায়। 10ম অধ্যায়ের আলোচনা হলো দণ্ডবিধি আইনে কি সম্পর্কিত? সরকারি কর্মচারীদের অপরাধ, তাই তো? সরকারি কর্মচারীর অপরাধ না তো? না, সরকারি কর্মচারীর অপরাধ না, সরকারি কর্মচারীর বিরুদ্ধে অপরাধ। দুইটা বিষয় মনে রাখবেন। একটা হলো সরকারি কর্মচারীদের অপরাধ, এটা হলো 9ম অধ্যায়। আর এটা হলো সরকারি কর্মচারীর বিরুদ্ধে অপরাধ। সরকারি কর্মচারীদের কর্তৃত্ব বা সরকারি কর্মচারীদের আপনার বিভিন্ন হুকুম বা নির্দেশ অমান্য করা সংক্রান্ত যে বিধানটা, এটা হলো দণ্ডবিধি আইনের এই অধ্যায়ের আলোচনা। অত্যন্ত তাৎপর্যপূর্ণ অধ্যায় এবং অনেক প্রশ্ন হয় এখান থেকে। দণ্ডবিধি আইনের 143 ধারায় শাস্তি কার? বেআইনি সমাবেশের শাস্তি ক, দাঙ্গার শাস্তি খ, নাকি বেআইনি সমাবেশের সদস্যদের শাস্তি গ? তাহলে সঠিক উত্তর কি হবে? বেআইনি সমাবেশের সদস্যদের শাস্তি। বেআইনি সমাবেশ কি ধরনের অপরাধ? আমলযোগ্য অপরাধ নাকি আমলের অযোগ্য অপরাধ? বেআইনি সমাবেশ অবশ্যই আমলযোগ্য অপরাধ। কি অপরাধ? আমলযোগ্য অপরাধ। বেআইনি সমাবেশে যারা বেআইনি সমাবেশে যারা সদস্য হবে বা যোগদান করবে, দণ্ডবিধি আইন অনুসারে তাদেরকে গ্রেপ্তার করা যাবে নাকি যাবে না? যাবে। দণ্ডবিধি আইন অনুসারে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে না যাবে না? যাবে না। দণ্ডবিধি আইনে গ্রেপ্তার করা যায় না। দণ্ডবিধি আইন কোনো গ্রেপ্তারের দ্বারা না। আপনাকে কি করতে হবে? প্রেজেন্ট মাইন্ড থাকতে হবে, অর্থাৎ প্রশ্নে তালে তালে থাকলে হবে না। দেখতে হবে যে আসলে গভীরের কথাটা কোথায়। দণ্ডবিধি আইন গ্রেপ্তারের দ্বারা না। দণ্ডবিধি আইনে কোনো দ্বারা গ্রেপ্তার করা যায়? দণ্ডবিধি আইনের অপরাধগুলোর জন্য কি করা যায়? গ্রেপ্তার করা যায়। গ্রেপ্তার করতে গেলে আমাদের আইন একটাই, কোন আইন? দণ্ডবিধি আইনের অপরাধগুলোর জন্য আপনি গ্রেপ্তারের আইন ফৌজদারি কার্যবিধি আইন। কোন আইন? ফৌজদারি কার্যবিধি আইন। দণ্ডবিধি আইন অনুসারে সাধারণ যে ব্যতিক্রম সমূহ আছে, দণ্ডবিধি আইনের এই সাধারণ ব্যতিক্রম সমূহগুলা কোন ধরনের অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য? জীবন সম্পর্কিত অপরাধের সাধারণ ব্যতিক্রমের অপরাধগুলা কোন ধরনের? দেহ বা জীবন সম্পর্কিত অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য ক। সম্পত্তি সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য খ। রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ সংক্রান্ত ক্ষেত্রে প্রযোজ্য গ। সঠিক উত্তর কি হবে? কি হবে একটু বলেন না। হ্যাঁ, বুঝছেন তো? সাধারণ ব্যতিক্রম সমূহের যে অপরাধটা আছে, সাধারণ ব্যতিক্রমের যে সুযোগটা বা জায়গাটা আছে, এই ক্ষেত্রে যে রেহাই পাওয়ার জায়গাটা, এটা কোন অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য? দেহ বা জীবন, এটা হলো ক। সম্পত্তি সংক্রান্ত, এটা হলো খ। রাষ্ট্রদ্রোহমূলক অপরাধের ক্ষেত্রে, এটা হলো গ। সঠিক উত্তর কি হবে? আচ্ছা, সঠিক উত্তর হবে সবকটাই সঠিক। সবকটাই সঠিক, অর্থাৎ দণ্ডবিধি আইনের 7 ধারা মোতাবেক, 6 ধারা মোতাবেক, দণ্ডবিধি 6 ধারা মোতাবেক সাধারণ ব্যতিক্রম সমূহ, দণ্ডবিধি আইনের সকল উদাহরণ, সংজ্ঞা, ব্যাখ্যা যা আছে,
সকল অপরাধের ক্ষেত্রে কি হবে? সাধারণ ব্যতিক্রমের নিয়মগুলা প্রযোজ্য হবে, সুযোগগুলা গ্রহণযোগ্য হবে। তাহলে মনে রাখতে হবে তো এগুলা, মনে রাখতে হবে না? মনে রাখতে হবে। মূল্যবান জামানত প্রকৃতপক্ষে একটা কি? মূল্যবান জামানত প্রকৃতপক্ষে একটা কি? ক, এটা একটা বস্তুগত সাক্ষ্য। খ, এটা একটা মৌখিক সাক্ষ্য। গ, এটা একটা দলিল। গ, সব কয়টাই সঠিক। তাহলে মূল্যবান জামানত মূলত কি? একটা দলিল। মূল্যবান জামানত মূলত একটা দলিল, কিন্তু মনে রাখবেন এটা। যে কোনো ওসিয়তমূলক দলিলকে কি বলা হয়? প্রত্যায়িত দলিল। যে কোনো ওসিয়তমূলক দলিলকে কি বলা হয়? প্রত্যায়িত দলিল। খ, সরকারি দলিল। গ, বেসরকারি দলিল। ঘ, ইচ্ছাপত্র। কি বলা হয়? সঠিক উত্তর কি? হ্যাঁ, ইচ্ছাপত্র। উইলের আরেক নাম হলো কি? উইলের আরেক নাম হলো ইচ্ছাপত্র। ঠিক আছে, উইল মানে ইচ্ছাপত্র। দুই বা ততোধিক ব্যক্তি মিলে যদি প্রকাশ্য স্থানে গণশান্তি নষ্ট করে, তবে সেই অপরাধের নাম কি? ক, বেআইনি সমাবেশ। খ, দাঙ্গা। গ, মারামারি। ঘ, গণউপদ্রব। কি বলবেন তাহলে এখন? কি বলবেন? তাহলে আইনের ভাষা অনুসারে সেটা কি? মারামারি। গণউপদ্রব হলে আরেকটু কথার সাথে কি করতে হবে? যুক্ত করতে হবে। দণ্ডবিধি আইন অনুসারে বেআইনি সমাবেশের অপরাধগুলা কোন এলাকার জন্য প্রযোজ্য নয়? ক, মহানগর এলাকার জন্য প্রযোজ্য নয়। খ, পৌর এলাকার জন্য প্রযোজ্য নয়। গ, শিল্প এলাকার জন্য প্রযোজ্য নয়। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি? হুম, একটাও সঠিক নয়। একটাও কি নয়? সঠিক নয়। দণ্ডবিধির অপরাধ বাংলাদেশের সব জায়গায় কি প্রযোজ্য? বাংলাদেশের যে কোনো জায়গার জন্য দণ্ডবিধি আইনটা কি হবে? প্রযোজ্য হবে। বেআইনি সমাবেশটা, বেআইনি সমাবেশটা যে কোনো জায়গার জন্য কি হবে? প্রযোজ্য হবে। আচ্ছা, আমরা শুরু করি, পরে শেষ করা যাবে না। ক্লাস আছে এরপর আবার প্রবিধানের। আপনারা অনেকে জয়েন করেন হয়তো ওই ক্লাসেও। ফৌজদারি দণ্ডবিধি আইনের 172, যদি কোনো আদেশ বা বিজ্ঞপ্তি জারিতে এই বিজ্ঞপ্তি এড়ানোর জন্য, যেন তার প্রতি বিজ্ঞপ্তি জারি করা না যায়, এই উদ্দেশ্যে নিয়ে সে আত্মগোপন করে, তার শাস্তি দণ্ডবিধি আইনের 172 দ্বারা। আর এই সমন বা বিজ্ঞপ্তি বা আদেশ জারিতে যদি কেউ বাধা প্রদান করে, তার শাস্তি 173 দ্বারা। সরকারি কর্মচারীর আদেশ বা আজ্ঞা অনুসারে হাজির হইতে বাধ্য হওয়া সত্ত্বেও যদি কোনো ব্যক্তি হাজির না হয়, তাহলে তার শাস্তি দণ্ডবিধি আইনের 174 দ্বারা। কত? 74 দ্বারা। 175 দ্বারা হলো দলিলপত্র নেয়া, তাই না? যদি হাজির না হয়, তাহলে তার শাস্তি 175। 176 দ্বারা হলো সরকারি কর্মচারীর নিকট তথ্য প্রদানে বাধ্য হওয়া সত্ত্বেও যদি তথ্য প্রদান না করে, তার শাস্তি। যদি কোনো অপরাধের তথ্য প্রদান না করে, তার শাস্তি। যদি অপরাধী মুক্তি লাভের পর তার বাসস্থান এবং অনুপস্থিত হওয়ার সম্পর্কে কোনো তথ্য প্রদান না করে, তাহলে তার শাস্তি হবে দণ্ডবিধানের 176 দ্বারা। আর কোনো অপরাধের বিষয় সম্পর্কে যদি অসত্য বা মিথ্যা তথ্য প্রদান করে, অথবা কোনো বিষয় সম্পর্কে যে বিষয়ে তথ্য প্রদানে বাধ্য, সেই সম্পর্কে মিথ্যা তথ্য প্রদান করে, তাহলে তার শাস্তি হবে দণ্ডবিধানের 177 দ্বারা। হলফ করতে বাধ্য হওয়া সত্ত্বেও যদি হলফ না করে, তার শাস্তি 178 দ্বারা। সরকারি কর্মচারীর নিকট কোনো জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দেওয়া বাধ্য হওয়া সত্ত্বেও যদি কোনো প্রশ্নের উত্তর প্রদান না করে, তাহলে সেই ব্যক্তির শাস্তি দণ্ডবিধি আইনের 179 দ্বারা। আর কোনো প্রদত্ত বিবৃতিতে বা কোনো ঘোষণা বা প্রদত্ত বিবৃতিতে যদি স্বাক্ষর না করে, তাহলে তার শাস্তি হবে দণ্ডবিধি আইনের কত দ্বারা? দণ্ডবিধি আইনের 180 দ্বারা।
তাহলে 180 স্বাক্ষর না করা শাস্তি। তাহলে কোন জায়গায় স্বাক্ষর? সুরতাল রিপোর্টে স্বাক্ষর না করা, জব্দ তালিকায় স্বাক্ষর না করা, নাকি সরকারি কর্মচারীর নিকট দেওয়া বা প্রদত্ত কোনো বিবৃতিতে স্বাক্ষর না করা? দেয়া বা প্রদত্ত ঘোষণা বা বিবৃতিতে স্বাক্ষর না করা, এটা মনে রাখবেন কিন্তু। তাহলে সুরতাল রিপোর্টে স্বাক্ষর করলেন না, জব্দ তালিকায় স্বাক্ষর করলেন না, তখন সেই ক্ষেত্রে আপনি কি হবে? সেই ক্ষেত্রে আপনার সাক্ষী শাস্তি হবে সাহায্য না করার জন্য। কিন্তু আপনি এজাহার আপনার বিবৃতি না, এজাহার তো আপনার দেওয়া বিবৃতি, এজাহারে আপনার স্বাক্ষর করলেন না, তখন কিন্তু আপনার শাস্তি হবে 180 দ্বারা। বুঝাইতে পারছি বিষয়টা? আপনি এজাহার লিখলেন, বলছে স্বাক্ষর করেন, বলেন না আমি স্বাক্ষর করব না, সেই ক্ষেত্রে আপনার 180 দ্বারা। কিন্তু জব্দ তালিকা তো আপনি লিখছেন না, কে লিখছে? পুলিশ অফিসার লিখছে, সাহায্য বলে স্বাক্ষর করেন, আপনি স্বাক্ষর করেন না, এই জন্য আপনি 180 দ্বারাই কি করতে পারবেন না? 180 দ্বারাই শাস্তি প্রদান করতে পারবেন না। কেন পারবেন না? কারণ এটা হলো আপনার দেওয়া বিবৃতি না। আপনি ফৌজদারি কার্যবিধির প্রশ্নের ক্ষেত্রে মোটামুটি সবাই ভালো ভালো করবে। এখানে প্রশ্ন খুব একটা পেঁচাইতে পারে না, পেঁচাইলেও ধরে ফেলতে পারে। স্বাক্ষরের প্রশ্নের ক্ষেত্রেও বাহিরের কোনো প্রশ্ন হলে কোনো অসুবিধা হবে না। যদি ভাষ্যকেন্দ্রিক প্রশ্ন হয় সাক্ষ্য আইনের, তাহলে একটু জটিলতা সৃষ্টি হতে পারে। কিন্তু এই সাক্ষ্য আইনের এই প্রশ্নগুলো আমরা ইনশাল্লাহ, ভাষ্যের যত প্রশ্ন আছে, সাক্ষ্য আইনের ভাষ্যের প্রশ্ন আমরা সব আলোচনা করবো ইনশাল্লাহ, বারবার। এটাও আপনার জটিলতা হবে না ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আপনার অপরাধ তদন্ত নির্দেশিকার জায়গা থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হয়, এই প্রশ্নগুলো আমরা অবশ্যই আলোচনা করব। এইগুলো নিয়েও কোনো এই প্রশ্নগুলো নিয়েও কোনো জটিলতা সৃষ্টি হবে না ইনশাল্লাহ। কিন্তু দণ্ডবিধি আলোচনাগুলো আমরা বারবার করা সত্ত্বেও, আল্লাহ মাফ করুক, এখানে একটা জটিলতা সৃষ্টি হতে পারে। এটা কখন হবে? আপনার অধৈর্যের কারণে হবে। যদি পরীক্ষার হলে অধৈর্য হয়ে যান, যদি পরীক্ষার হলে চিন্তা না করে লেখা শুরু করেন, তাহলে দণ্ডবিধির প্রশ্নে আপনি এক জায়গা থেকে আরেক জায়গা চলে যাওয়ার সম্ভাবনা থাকে। অতএব পরীক্ষার ভালো মন্দটা অনেকটাই ডিপেন্ড করে দণ্ডবিধির উপর। কিসের উপরে? দণ্ডবিধি আইনের উপরে। কারণ এই আইনটা হচ্ছে এমন একটা আইন, আপনি টোটাল আইনটা পড়ার পরে বুঝতে পারবেন যে এটা বিভিন্ন সময় বিভিন্ন দিকে চলে যাচ্ছে। একটু কথা, কিন্তু একই রকম কথা, কিন্তু দেখবেন একটা শব্দের পরিবর্তনের জন্য একটা অধ্যায় চেঞ্জ হয়ে গেছে, একটা অধ্যায় কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। এই জন্য শুধু এইভাবে মনে রাখবেন যে অধ্যায়গুলো গুরুত্ব বলতেছে বিশেষ করে। তাহলে আপনি যদি কোনো প্রশ্নে এরকমটা দেখেন, অপরাধটা কার বিরুদ্ধে? সরকারি কর্মচারীর বিরুদ্ধে, তাহলে স্বাভাবিক অধ্যায় হলো দশম। যদি অপরাধটা এরকম দেখেন যে সরকারি কর্মচারীর নিজের, তাহলে স্বাভাবিকভাবে নবম অধ্যায়। কি অধ্যায়? নবম অধ্যায়। যদি অপরাধটা আপনি এরকম দেখেন যে অপরাধের ভিতরে সম্পত্তির কথা বলা আছে, কিসের কথা? অপরাধটা সম্পত্তি নিয়ে, তাহলে আপনি ধরেই নিতে হবে এটা দণ্ডবিধি আইনের 17 নম্বর অধ্যায়। যদি অপরাধটা এরকম হয় যে এটা মানুষের জীবন এবং দেহ নিয়া, তাহলে আর বাইরের কোনো অধ্যায় নাই, এটা দণ্ডবিধি আইনের 16 নম্বর অধ্যায়। ঠিক আছে, এই এই সাবজেক্টগুলো একটু মনে রাখবেন, তাহলে আপনার আর এলোমেলো হওয়ার কোনো সুযোগ নাই। কি নাই? সুযোগ নাই। প্রশ্নের ভিতরে দেহের কথা বলা থাকবে, কিন্তু অপরাধটা কিসের ভিতরে হচ্ছে না? দেহের বিরুদ্ধে হচ্ছে না। যেমন দেখেন, অপরাধটা দেহের বিরুদ্ধে বলা আছে প্রশ্নে, কিন্তু তারপরেও দেহ না কেন? অথবা অপরাধটা বলা আছে সম্পত্তির বিরুদ্ধে, কিন্তু সম্পত্তি হবে না। যেমন শরীফুল শাকিলের কাছ থেকে, বোঝার চেষ্টা করেন, শরীফুল শাকিলের কাছ থেকে মোবাইলটা ছিনায় নেওয়ার জন্য, শরীফুল শাকিলের কাছ থেকে 1 লক্ষ টাকা ছিনাইয়া নেয়ার জন্য, তাহলে টাকা, সম্পত্তির কথা চলে আসছে কিন্তু, কি, টাকাটা নেয়ার জন্য কি করছে? তাকে গুরুতরভাবে আঘাত করছে। তাহলে ফাইনালি কি অপরাধটা হলো? সম্পত্তির অপরাধ হলো। অপরাধ সংগঠিত হয়েছে কোনটা? সম্পত্তির অপরাধটা হয়েছে। টাকা নিছে, এটা প্রশ্নের ভিতরে আসছে, বোঝার চেষ্টা করেন। টাকা নিছে প্রশ্নে বলা হয়েছে? বলা হয় নাই। টাকাটা নেয়ার জন্য কাজটা কি করছে? আঘাত। তার মানে দণ্ডবিধি 329 দ্বারা। কত দ্বারা? কারো কাছ থেকে সম্পত্তি ছিনায় নেওয়ার জন্য যদি গুরুতর আঘাত করে, তাহলে তার শাস্তি হবে দণ্ডবিধির কত? 329। এখন যদি আপনি এখানে দস্যুতা লেখেন, এখন যদি আপনি এখানে বলপূর্বক আদায় লেখেন, ইত্যাদি যদি লেখেন, তাহলে আপনাকে নাম্বার দিবে না। কেন? ফাইনালি অপরাধটা হয়েছে কি? আঘাত। ঠিক এই জায়গাটাকে আপনাকে কি করতে হবে? চিহ্নিত করতে হবে যে আমি কি অপরাধ সংগঠনের জায়গাটাকে ফাইন্ড আউট করতে পারছি কিনা। অর্থাৎ ফাইনালি যে অপরাধটা হয়ে গেছে, আপনাকে সেই শাস্তিটা কি করতে হবে? নির্ণয় করতে হবে। তাহলে টাকা তো এখানে আদায়, তার কাছ থেকে জোরাজুরি করছি। হ্যাঁ, আপনি দিতে পারেন যে তার কাছ থেকে টাকাটা নেওয়ার জন্য, টাকাটা যেহেতু আঘাতটা করে ফেলছে, তাহলে শাস্তি 329। আবার টাকাটা নেওয়ার জন্য যে দস্তাদস্তি করছে বা তাকে ভয়ভীতি দেখাইছে, এই জন্য হয়তো দণ্ডবিধি যখন পড়বেন 383 থেকে 389 এর ভিতরে বলপূর্বক আদায়ের একটা ধারা আপনি ব্যবহার করতে পারবেন রিলেটেড, কিন্তু ওইটা কিন্তু আসল ধারা না। হ্যাঁ, এইভাবে আমরা একটু বুঝে বুঝে পড়বো ইনশাল্লাহ।
আমার তো মনে হয় যে আপনারা বুঝেন, কিন্তু যখন প্রশ্ন করি, যখন প্রশ্নটা সঠিকভাবে হয় না, উত্তরটা সঠিকভাবে দেন না, তখন মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়ি। কিন্তু এটাও আবার আমি আল্লাহর উপর ভরসা রাখি যে আমাদের সময় আছে অনেক, আমরা ইনশাল্লাহ এই সময়ের ভিতরে আমাদের ভুল ত্রুটিগুলা ইনশাল্লাহ আমরা সমাধান করে ফেলতে পারবো, যদি কি থাকে, আপনার একান্ত ইচ্ছা, আগ্রহ থাকে। আর আগ্রহ এটা সবার থাকে না আসলে। কারো যদি আগ্রহ না থাকে, পড়াশোনার ইচ্ছা না থাকে, তাহলে তাকে এই লাঠি পিটা করে পিটা পড়ানো যাবে না। আর যারা আগ্রহী, গ্রামের এরকম অনেক স্টুডেন্ট দেখবেন, ছেলেপেলে বিসিএস অফিসার হয়ে গেছে, বাবা মা একবারে একটা মানে নিজের নামটাও স্বাক্ষর করতে পারে না। তাদের বাবা মা কিন্তু সন্তানটা কি করে নাই, খুব বেশি পড়ার চাপ করেন, নিজের জায়গা থেকে কাজ করে, অন্যের বাড়িতে কাজ দিয়ে কাজ করে কিন্তু সে বিসিএস অফিসার হয়ে গেছে, হয়েছে না এরকম? হয়েছে। কিন্তু তার ভিতরে নিজে নিজে সে নিজে নিজে অনুপ্রাণিত হয়, নিজে নিজে মোটিভেটেড হয় সে। এরকম যারা আছে তাদের জন্য পড়াশোনা খুব সহজ। আবার এরকম অনেক আছে ধনীর দুলাল যারা আছে, বিশেষ করে আপনাদের আমাদের মতো ক্যাটাগরিতে যারা আসছি, আপনারা যারা পুলিশে আসছেন, আমরা যারা পুলিশে আসছি, গিয়ে দেখবেন আপনার গ্রামের ভিতরে কিন্তু আপনার বাবাই সবচেয়ে সম্পদশালী। 80% ক্ষেত্রে এটা ঘটে, তাই না? গ্রাম থেকে যারা আসছি, আমরা যারা পুলিশ কনস্টেবলে ভর্তি হয়েছি, দেখবেন আপনি যে গ্রামে পুলিশে ভর্তি হয়েছেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি আমাদের অঞ্চলগুলোর ক্ষেত্রে বলতে চাই, দেখবেন আপনাদের গ্রামের ভিতরে আপনার বাবাই সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি, সম্পদশালী ব্যক্তি। কিন্তু আপনার গ্রামে যে ছেলেটা বিসিএস হয়েছে বা ফার্স্ট ক্লাস অফিসার হয়েছে, সে দেখবেন অবশ্যই অর্থনৈতিকভাবে এবং পারিবারিকভাবে আপনাদের চাইতে কম মর্যাদাপূর্ণ। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা ঘটে এটা, তাই না? তাহলে পড়াশোনার প্রতি কিন্তু আপনার ফ্যামিলিতে একটা চাপ ছিল, আমারও ছিল, কিন্তু এই যে অলসতা করছি, হয় নাই। ঠিক এই পদোন্নতির জায়গাটার ক্ষেত্রে এরকম, আপনি নিজে নিজে যদি মোটিভেটেড হন, তাহলে ইনশাল্লাহ আপনাকে আমার কিছু বলতে হবে না। ঠিক আছে, আপনি এটা ছাড়বেন না। হয়তো আমাকে পরিবর্তন করতে পারেন, আপনি আমাকে ডিসলাইক করে আমাকে পরিবর্তন করে ফেলতে পারেন, এটা কোনো বিষয় না। কিন্তু আপনি আপনার পদোন্নতির সিদ্ধান্তের কখনো পরিবর্তন করবেন না। ঠিক আছে? এবং এটাই হওয়া উচিত, এটাই হওয়া উচিত। আমি পরিবর্তন হয়ে যাই, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। আমার চাইতে বেস্ট অপশন থাকলে আপনি সেটাই সিলেক্ট করবেন। তবে আপনার যেন পদোন্নতির টার্গেট যেন কি থাকে, ঠিক থাকে, এই বিষয়টা মাথায় রাখবেন সবসময়, ইনশাল্লাহ। আচ্ছা, দণ্ডবিধি আইনের 181 ধারা। 100, আমি ক্লাস শুরু করার সময় মোটামুটি প্রায় দেরি নিয়ত করি যে আজকে আইনের বাইরে, ধারার বাইরে আর কিচ্ছু বলবো না, কিন্তু হয়েই যায় কেন জানি, এগুলো বলেই ফেলি, বুঝছেন? এটা যদিও আপনারা কষ্ট পান, কিন্তু এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, বলেই ফেলি, এই কথাগুলো চলেই আসে। দণ্ডবিধি আইনের 181 ধারা, শপথ করে যদি কোনো ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দেয়, শপথ করেও মিথ্যা সাক্ষ্য বলবো না, মিথ্যা বিবৃতি দেয়, তাহলে তার শাস্তি 181 ধারা। দণ্ডবিধি আইনের 182 ধারার আলোচনার বিষয়বস্তু হলো, এটা একটা গুরুত্বপূর্ণ ধারা, ভালো করে মনে রাখবেন। দণ্ডবিধির 182 ধারা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ধারা। আমি মাহমুদ হাসানের ক্ষতি যেন হয়, কি হয়, মাহমুদ হাসানের কি হবে, ক্ষতি হবে। এই জন্য আমি কি করলাম, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সংবাদ দিলাম। নির্বাহী ম্যাজিস্ট্রেটের কি ক্ষমতা আছে, সংক্ষিপ্ত বিচারের বা মোবাইল কোর্টের বিরাট ক্ষমতা আছে না? ক্ষমতা আছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বললাম, উপজেলা নির্বাহী অফিসারকে বললাম যে মাহমুদ হাসানের বাড়িতে কি আছে, যে এখানে আপনার অবৈধ স্ট্যাম্প, নকল সিল, ধর ইত্যাদি ইত্যাদি গুলো আছে, আছে ইত্যাদি। এখন ম্যাজিস্ট্রেট কি এটা ইচ্ছা করলে নিজে তল্লাশি করতে পারবে, বলেন? তল্লাশি পরোয়ানা না দিয়া এই নির্বাহী ম্যাজিস্ট্রেট কি মাহমুদুল হাসানের বাড়িতে সরাসরি তল্লাশি করতে পারবে? তার বাড়িতে অবৈধ স্টাম্প স্টুম ইত্যাদি আছে, এটার জন্য ফৌজদারি কার্যবিধির কত কত ধারায় পরোয়ানা দিবে, 98 ধারায়। তবে ম্যাজিস্ট্রেট ইচ্ছা করলে ফৌজদারি কার্যবিধির 105 ধারায় নিজেও কি করতে পারে, পরোয়ানা ছাড়াই তল্লাশি করতে পারে, করাইতে পারে। পরে আসছে না ফৌজদারিতে, পারে। আসলে কিন্তু মাহমুদ হাসানের বাড়িতে কোনো কিছুই নাই। তাহলে আমি কেন ম্যাজিস্ট্রেটকে সংবাদটা দিলাম, তথ্যটা দিলাম, তথ্যটা সংবাদটা দিলাম মিথ্যা। কেন? যেন মাহমুদ হাসানের ক্ষতি হয়। কাকে সংবাদটা দিলাম? সরকারি কর্মচারীকে। কোন সরকারি কর্মচারীকে? যারা মাহমুদ হাসানের অন্যায় ক্ষতি করার জন্য সরকারি কর্মচারীর আইনানুগ ক্ষমতা কি করতে পারে, প্রয়োগ করতে পারে। তাহলে এই 182 দ্বারা কি সরকারি কর্মচারীর দোষ, যে ব্যক্তির বাড়িতে চুরাই মাল নকল সিল আছে সেই ব্যক্তির দোষ, নাকি যে সংবাদদাতা সেই সংবাদদাতার দোষ? 182-তে দোষটা কার? তথ্য প্রদানকারী বা সংবাদদাতার দোষ। কিন্তু বুঝাইতে পারছি? এটা হলো দণ্ডবিধানের কত ধারা, 182 ধারা। ব্যাপক প্রচলন আছে আমাদের দেশে এই ধারাটার। অনেকেই দুষ্ট দুষ্ট লোক আছে, তারা এই কাজগুলা করে অন্য ব্যক্তির কি করার জন্য, ক্ষতি করার জন্য।
সরকারি কর্মচারীকে সম্পত্তি আপনি কি করতে দিবেন না, গ্রহণ করতে দিবেন না। সরকারি কর্মচারী আইন বলে সম্পত্তি পাইছে, আপনি সম্পত্তি গ্রহণ করতে দিবেন না, তাহলে আপনি 182-83 ধারায় শাস্তি পাবেন। তাহলে সম্পত্তি গ্রহণে বাধা, সম্পত্তি বিক্রয়ে বাধা। সরকারি কর্মচারীরা সম্পত্তি বিক্রি করে না, করে দেন অনেক সম্পত্তি সরকারিভাবে বিভিন্ন নিলামে বা বাজারে টেন্ডারে বিক্রি করতে হয়, বিক্রি করতে আপনি দিচ্ছেন না। ধরেন একটা সম্পত্তি, প্রকৃত সম্পত্তি কতদিন পরে বিক্রি করে দেওয়া যায়? স্বাভাবিকভাবে 6 মাস হলে কি করা যায়? বিক্রি করে দেওয়া যায়। এখন আপনি এই সম্পত্তি বিক্রি করতে দিবেন না, বলবেন যে না, আমি আমার উকিল সাহেব বলছি খুব শীঘ্রই আমার পক্ষে আদেশ আসবে, সম্পত্তি আমি পাবো, আপনারা বিক্রি করতে পারবেন না এটা। বুঝছেন? এই যে বাধাগুলো দিচ্ছে, বিক্রয় বাধা, তাহলে 100 কত দ্বারা? 84 দ্বারা। এখন কোনো সম্পত্তি আপনি ক্রয় করার অধিকার নাই, এটা দরপত্র বা টেন্ডার কেনারও কোনো অধিকার নাই, কিন্তু আপনি এটা কিনছেন, কারারে কিনাইছেন, তাই না? এই যে অন্যায়ভাবে সরকারি কর্মচারীর নিকট থেকে সম্পত্তি ক্রয় বা ক্রয়ের চেষ্টা, সেটা শাস্তি 185 দ্বারা। সরকারি কর্মচারীর কাজে যদি কোনো ব্যক্তি বাধা প্রদান করে, তাহলে তার শাস্তি 186 দ্বারা। এটা এমন এক বাধা, 186, এটা বেআইনি সমাবেশের বাধা না, এটা গ্রেপ্তারের বাধা না, এটা সরকারি সম্পত্তি বিক্রয়ে বাধা না, এটা গ্রহণে বাধা না, এটা কি, কিসের বাধা? এটা আইনানুগ কাজে বাধা। কিসের? তাহলে যেখানে বাধা নেওয়া শাস্তি, আপনি 186 লেখলে কি হয়ে যাবে সব প্রশ্নে? না, 186 লেখার জন্য আপনাকে প্রেক্ষাপট লাগবে। তাহলে আমি আপনার সম্পত্তি কি করতে গেলাম, আপনার বাড়িতে আমি তল্লাশি করতে গেলাম, তাহলে তল্লাশি কার্যক্রমে আপনি আমাকে বাধা দিয়েছেন, তাহলে শাস্তি কত দ্বারাই হবে? তখন আপনি 186 ব্যবহার করতে পারবেন। কেন? কারণ তল্লাশির বাধার জন্য আলাদা কোনো দ্বারা দেয়া নাই। কিন্তু আমি আপনাকে গ্রেপ্তার করতে গেলাম, আপনি আমাকে বাধা দিলেন, তখন 186 লিখলে হবে না। কেন? কারণ গ্রেপ্তারের জন্য বাধা দেওয়ার জন্য একটা ধারা দেয়া আছে, কত দ্বারা? দণ্ডবিধানের 224 দ্বারা। গ্রেপ্তারের জন্য বাধা দেওয়ার জন্য একটা ধারা দেয়া আছে, এটা কত? দণ্ডবিধানের 224 দ্বারা। আপনি শফিউল, আপনি আদিল খানের বাড়িতে সমন জারি করতে গেলেন, আদিল আপনাকে বাধা দিল, এখানে 186 দ্বারা লিখলে হবে না, এখানে কত লিখতে হবে? সমন জারি করার জন্য বাধা দেওয়ার দ্বারা, দণ্ডবিধানের 173 দ্বারা। ক দ্বারা? 173 দ্বারা। আমি আপনি মিলে বেআইনি সমাবেশ দাঙ্গা দমন করতেছি, আরে আমাদের কি বাধা দিচ্ছেন? বেআইনি সমাবেশ দাঙ্গা দমনে আমাদের কাছে কি করতেছেন? বাধা দিচ্ছেন। এখানে 186 লিখলে হবে না, এখানে কত লিখতে হবে? দণ্ডবিধানের 152 দ্বারা। তার মানে সকল বাধাই কি 186? বলেন 186? তাহলে বাধা দেখেই আমরা মাথা নষ্ট হয়ে গেল, 186 দ্বারার প্রশ্ন। না, আপনি চিন্তা করবেন এটা আসলে কি কাজে বাধাটা পড়তেছে, কি কাজে বাধাটা। তাহলে সরকারি কর্মচারীকে আইনানুগভাবে সম্পত্তি গ্রহণ, তাহলে আমি আপনার সম্পত্তি ক্রুক করতে গেলাম সরকারিভাবে, ম্যাজিস্ট্রেট নিয়ে, পুলিশ অফিসার, এই সম্পত্তি গ্রহণে আমাদেরকে বাধা দিচ্ছেন, এখানে 186 দিলে হবে? হ্যাঁ, আপনি আপনার 186 কমন দ্বারা আপনি 186 দেন, কিন্তু সাথে 183 ব্যবহার করেন, সাথে কি করেন? তাহলে আপনার আর কোনো কি থাকলো না, টেনশন থাকলো না। তার মানে এই না যে আমি এখন আপনি সমনজারিতে বাধা দিছেন, সমনজারিতে বাধা দ্বারা 173 লেখছেন, পাশে 186 বসায় দেন, আপনার জন্য এটার জন্য অসুবিধা হবে না তো? কিন্তু আপনার 173 যেন কি থাকে, ঠিক থাকে, শুধু 186 যেন আপনি পুঁজি না হয়ে যায়। আমি কি কথাটা বুঝাইতে পারছি? ঠিক এইভাবে কি করতে হবে, প্রত্যেকটা জায়গায় চিন্তা করে করে আমাদেরকে উত্তর দিতে হবে। কি করতে হবে? চিন্তা। পরীক্ষার খাতায় আমাদের পদোন্নতি পরীক্ষার যদি সিস্টেমটা এরকম হইতো যে হাতের লেখা যার যত সুন্দর, তার রেজাল্ট ভালো হবে, যে যে কয়টা এক্সট্রা পেপার লুজ নিতে পারবে, তার রেজাল্ট ভালো হবে, যদি এরকম প্রসেস হইতো, তাহলে এত মনোযোগের কোনো দরকার ছিল না। আমি এমন হাতের লেখা দেখছি, যাদের হাতের লেখা পড়ে, হাতের লেখা দেখে বয়েস দিতে দিতে অনেকটা কিছুটা যায় আসছে, লাস্টে বোঝা যায় যে তার নামটা, এরকম ছাত্র পদোন্নতি কিন্তু নিচে হয়েছে। কারণ কি? মানে যেমনই হোক অল্প লেখছে, দাঁড়াটা নিচে বসায় দিছে, দাঁড়াটা নিচে কি করছে, বসাইছে, পদোন্নতি পাইছে। আর দাঁড়াটা সঠিক থাকতে হবে। আবার এরকম অনেক সুন্দর সুন্দর আমি হাতের লেখা দেখছি, যে হাতের লেখাগুলো দেখলে মানে মনে হয় যে এটা কি টাইপ করে লিখছে, মানে নাকি মানে কিভাবে লিখছে, এরকম। আমি কালকে একটা লেখা দেখলাম, এই খাতাগুলো সময় নিয়ে দেখতেছি তো, একটা লেখা দেখলাম খুব সম্ভবত খুলনার এই যশোর কুষ্টিয়ার দিকে আছে, আলমামুন নামের একটা, আমি লেখাটা গ্রুপে শেয়ার করবো না, আপনারা দেখেন। দ্বারাগত কিছু ভুল করছে, নাহলে তাৎক্ষণিক গ্রুপে লেখাটা দিতাম। আহ, মানে এটা কি টাইপিং লেখছে, আমি হঠাৎ করে মনে হয় যে লেখা এত সুন্দর কিভাবে হয়, এরকম আছে, অনেকেই আছে, কিন্তু কিছু কথা চোখের সামনে পড়ে। আবার 14 সালের ব্যাচ করি, তাই আমি বললাম ভাই আপনার পদোন্নতি কি এটা আপনার ইচ্ছাকৃত ত্রুটি, বা কেন হইলো এরকমটা? ঠিক আছে। তারপরে এই যে হাতের লেখা দিয়ে যে পদোন্নতি হয় না, এটা আপনাকে মানতে হবে। আবার এরকম সার্ভিস বুকে অনেক স্টুডেন্ট দেখবেন যে এসএসসি ইন্টারমিডিয়েটে প্লাস রেজাল্ট, এ প্লাস বা গোল্ডেন এ প্লাস, এরকম কনস্টেবলে ভর্তি হয়েছে,
তাদেরও পদোন্নতি হয় নাই। তাহলে সেই মেধাবী ছিল একাডেমিক রেজাল্টে, আবার মনে দেখবেন এসএসসি একবার ফেল করছে, দুইবার ফেল করছে, তৃতীয়বারে ফাঁস করে পুলিশে ঢুকছে, তারও পদোন্নতি হয়েছে। অতএব আপনার পদোন্নতির জায়গাটা হলো একটা আগ্রহের জায়গা। এখানে একাডেমিক রেজাল্টের কোনো ভ্যালু নাই, হাতের লেখারও খুব একটা ভ্যালু নাই, এখানে আপনি খুব ব্রিলিয়ান্ট এটারও কোনো ভ্যালু নাই। এখানে আপনার ধারাবাহিক কিনা, তাই না? এখানে আপনি কন্টিনিউ করতেছেন কিনা, এখানে আপনার আগ্রহের জায়গাটা কতটুকু, এটার উপর ডিপেন্ড করে পদোন্নতিটা হয়। ফৌজদারি কার্য দণ্ডবিধি আইনের 127 শেষ বুঝছেন, 187 হলো সরকারি কর্মচারীকে সাহায্য না করা। কি না করা? সাহায্য না করা। তাহলে সাহায্য না করলে কি 187 হবে? নাকি সাহায্য না করার আরো ধারা আছে? ধারা আছে না? তাহলে বলে আপনি সাহায্য না করা, তাহলে আপনি বলছে জব্দ তালিকায় স্বাক্ষর করেন, আপনি সাহায্য করছেন না, এটা 187। যখন সরাসরি সাহায্যের জায়গাটা আসবে, আমি গণ্যমান্য ব্যক্তিদেরকে সাক্ষী হিসেবে ডাকলাম, তারা সাক্ষী হিসেবে এসে কি হলো না, হাজির হলো না, তখন 100 কত দ্বারা 87। এখন আপনি স্বীকারোক্তি দিছেন, বললাম যে আপনি এখানে স্বাক্ষর করেন, এটা তো সাহায্যের বিষয় না, এটা আপনি কি করছেন, স্বাক্ষর করেন নাই, তখন কিন্তু আপনার কি 180 দ্বারা। তাহলে সরকারি কর্মচারীর কাজে যদি কেউ বাধা প্রদান করে, তাহলে তার শাস্তি দণ্ডবিধি আইনের 186। আইনানুগ কাজে নর্মাল, যেখানে কোনো রকম কি নাই, নির্দিষ্ট কোনো বিষয়গুলো উল্লেখ করা নাই তখন। আর সরকারি কর্মচারীর কাছে যদি কেউ সাহায্য না করে, তাহলে তার শাস্তি দণ্ডবিধির কত ধারা, 187 ধারা। তাহলে ফৌজদারি কার্যবিধির কত ধারার বিধান অমান্য করলে একটা 87 ধারায় শাস্তি হতে পারে, আপনার একটা ধারা বলেন। যেমন ফৌজদারি কার্যবিধির 42 ধারা, জনসাধারণ কি সাহায্য করতে কি বাধ্য, গ্রেপ্তারে, পলায়ন প্রতিরোধে, হ্যাঁ, সরকারি সম্পত্তি রক্ষার ক্ষেত্রে আপনাকে সাহায্য করে নাই, তাহলে 187 ধারায় দণ্ড। 103 ধারায় আপনি তল্লাশি করার জন্য সাক্ষীকে ডাকছেন, সাক্ষী আসে নাই, অথবা আসলেও তারা কি করে নাই, সাহায্য করে নাই, তাহলে তার শাস্তি 187 ধারায়। ফৌজদারি কার্যবিধি আইনের 175 ধারায় যাকে ডাকলাম, সে যদি না আসে, তার শাস্তি কত ধারায় জানেন? সে আসে নাই, তার শাস্তি 174 ধারায়। কিন্তু সে আসছে, আসার পরে আমরা বললাম যে এখানে একটা সুরতাল রিপোর্ট প্রস্তুত করছি, স্বাক্ষর করেন, সে স্বাক্ষর করে নাই, তাহলে তার শাস্তি কত ধারায় হবে বলেন? আমি দেখতে চাই কতজন ভুল করেন এটাতে। সে সুরতাল রিপোর্ট প্রস্তুত করার জন্য চলে আসছে ঠিকই, কিন্তু সুরতাল রিপোর্ট প্রস্তুত করছে আমি পুলিশ অফিসার হিসেবে, কিন্তু সে সুরতাল রিপোর্টে কি করে নাই, স্বাক্ষর করে নাই। সেই ক্ষেত্রে তার শাস্তি কত ধারায় দিবেন? এটা দ্বারা বলেন সবাই। 180 দিবেন না 187 দিবেন? আশা করি এখানে আর ভুল করার কথা না আপনারা। যেহেতু সে সুরতাল রিপোর্টে স্বাক্ষর করে নাই, তাহলে এটা সে আমাদের কি করে নাই, সাহায্য করে নাই, তাহলে তার 187 ধারা। কারণ সুরতাল রিপোর্ট এটা তার কথাই বা তার লেখা বিবৃতি না, তার প্রদত্ত কোনো ঘোষণা এটা না। 188 ধারা, সরকারি কর্মচারীর জারিকৃত আদেশ যদি কেউ অমান্য করে, তাহলে তার শাস্তি কত দ্বারা? 188 ধারা। সরকারি কর্মচারীর জারিকৃত আদেশ, তাহলে সমন কি জারি করা হয় না? এই সমন জারি করা হয়েছে কি না? সমন জারি করা হয়েছে। তাহলে সমন জারি করা হয়েছে, কোনো ব্যক্তি এসে হাজির হলো না, তাহলে তার শাস্তি কি দণ্ডবিধির 188 ধারায় হবে কিনা, বোঝার চেষ্টা করেন। সমন তো আমরা বলি জারি বা কার্যকর করা, তাহলে কারো প্রতি সমন জারি করা হলো, সমন জারি করার পরে সেই ব্যক্তি এসে কি হলো না, হাজির হলো না, তাহলে তার শাস্তি কি দণ্ডবিধির 188 ধারায় হবে? হবে না। কেন হবে না? সমন কোনো ব্যক্তিকে দেয়া হলো, তার মানে কি, সমন কেন দেয়া হয়েছে? বলছে যে আপনি এই কাজটা করবেন না, এটা করবেন না, এরকম কোনো আদেশ। জারিকৃত আদেশ মানে কোনো লিখিত আদেশ হইতে হবে, কোনো নির্দেশনা থাকতে হবে, এটা করতে পারবেন, এটা করতে পারবেন না, এগুলোকে বলা হয় জারিকৃত আদেশ। বোঝার চেষ্টা করেন, জারিকৃত আদেশ মানে লিখিত আদেশ হতে হবে। তো সমানত লিখিত আদেশ এবং জারিকৃত আদেশে বলতে হবে এই সময়ের বাইরে ঘর থেকে বের হইতে পারবেন না, বাজারে যেতে পারবেন না, এবং ঘনবসতি এলাকায় গমন করতে পারবেন না, তাই না, ইত্যাদি ইত্যাদি। ফৌজদারি কার্যবিধির 144 ধারার আদেশ, এটা কি আদেশ? জারিকৃত আদেশ। তাহলে 144 ধারার আদেশ যদি অমান্য করেন, তাহলে শাস্তি দণ্ড বিধানের 188 ধারায় হতে পারে। কত ধারায়? 188 ধারায়। এখন আপনার প্রতি সমন জারি করা হলো ফৌজদারি কার্যবিধি আইনের 68 ধারায়, আপনি 68 ধারার সমন জারি করা হলে আপনি এসে হাজির হইলেন না, তখন আপনার শাস্তি হবে কত ধারায়? তখন আপনার শাস্তি হবে দণ্ডবিধি আইনের 174 ধারায়। কত ধারায়? 174 ধারায়। বুঝছেন? তাহলে সমন জারি করার পরে যদি সমনের আদেশ অমান্য করে, তাহলে এটা কি জারিকৃত আদেশ অমান্য, নাকি সমনের আদেশ অনুসারে হাজির না হওয়ার শাস্তি? দণ্ডবিধান 174 ধারার বিধান, দণ্ডবিধান 174 ধারা অনুসারে তার কি হবে, শাস্তি হবে। সবই পারা যাবে এগুলা, যদি আমরা একটু সময় নিই।
2 ঘন্টা সময় আপনি পাবেন কনস্টেবল থেকে এএসআই পদে। 2 ঘন্টা একদম কম সময় কিন্তু না। আবার এএসআই থেকে এসআই পদে 3 ঘন্টা সময় পাবেন। আপনাকে টোটাল টাইমটা কিন্তু লেখার জন্য দেওয়া হয় না। কিসের জন্য দেওয়া হয় না? লেখার জন্য দেওয়া হয় না। আমি যে বছর পরীক্ষা দিছি, আমি কি কতটুকু চিন্তা করছি দেখেন। আমি এই এই টেবিলে বসছি। আমি 24 সালে এসআই থেকে এসআই হয়েছি। আমার আমি যেখানে বসছি, এটা আমার আমার এই পাশে আমার আমার ব্যাটসম্যানরা সবাই ভালো স্টুডেন্ট নিঃসন্দেহে। কেন ভালো আপনারা দেখেন, একজনের সিরিয়াল 20, ঠিক আছে, আমার পাশে একজনের সিরিয়াল 86, একজনের সিরিয়াল 88। মানে আমরা আশেপাশে যারা আছি আমরা 100-র ভিতরেই আমরা 5 ব্যাটসম্যান। আমি 1 নাম্বার, একজন 20 নাম্বার, একজন 86 নাম্বার, একজন 88 নাম্বার, আর একজন 100-র ভিতরে কত নাম্বার, আর একজন 106 না কত 7। সবগুলো আমরা পাশাপাশি। তো ওরা একটু পরে পরে বলে, মানে আমি ওদের ফিলটা বুঝতে পারতেছি, ওরা তো আমার দিকে লক্ষ্য করে। তো ওরা বলতেছে কি ব্যাপার, কমন পড়ে না নাকি, থেমে যায় কেন বারবার। মানে আমার চিন্তাটা হলো এরকম, আমি যতটুকু লিখবো এটা চিন্তা করে লিখবো, খাঁটিটা হবে, যেন এটার ভিতরে আমি উল্টা পাল্টা লিখে যেন খাতা নষ্ট না করি। তাহলে ওরা অনেক সময় দেখা যাচ্ছে আমি স্টপ হয়ে গেলে স্টপ হইতে হয়, ওদেরও এরকম একটা প্রসেস হয়, সিস্টেম বুঝেন আপনি বিষয়টা। তার মানে বলতেছি কি, এই এত স্টপ হয় কেন, তো চিন্তা করে কি, এর কি প্রশ্ন কমন পড়ে নাই নাকি? প্রশ্ন আমার যেখানে কমন পড়ছে সেই জায়গায় তো আমি নিশ্চিত হয়েছি যে আসলে কি এই ধারাটা আসবে কিনা, বা এই ধারাটা ব্যবহার করলে খাতার সৌন্দর্য নষ্ট হবে কিনা। আমার একটু সময় চলে যাক, আমি প্রয়োজনে একটু কম লিখবো, কিন্তু যতটুকু লিখবো আমি খাঁটি লিখবো, অরিজিনাল ধারাটা আমি যেন আসে, এই জন্য আমাকে চিন্তা করতে হবে। তাহলে আপনি চিন্তা করতে গেলে যে সময়টা নষ্ট হবে, যদি এটা নিয়ে মানসিক চাপে ভোগেন, তাহলে পরীক্ষা নষ্ট হবে। আপনি মনে করবেন প্রশ্ন পাওয়ার পরে এটা চিন্তা করা, ভেবে চিন্তে সঠিক উত্তর দেওয়া, এটা একটা আসল পরীক্ষা। এখন আপনি চিন্তা না করলেন, না করে একটা ভুল ধারা দিয়া একটা প্রশ্ন আপনি লিখে ফেললেন 15 মিনিট সময়, পরে লেখার পরে দেখলেন এটা আপনার ভুল হইলো। তাহলে এখন 15 মিনিট সময় নষ্ট হলো। যদি আগে 2 মিনিট সময় চিন্তা করতেন, তাহলে কিন্তু আপনার 15 মিনিট সময় নষ্ট হইতো না। ঠিক আছে? ঠিক আবার আপনি যত ব্রিলিয়ান্ট হন না কেন, পরীক্ষা দেওয়ার শেষে এমন একটা অবস্থান আপনাকে করতে হবে, আপনাকে মিনিমাম 2 থেকে 3 মিনিট সময়, মিনিমাম সর্বনিম্ন এটা 5 মিনিট হলে ভালো হয়, আপনাকে রিভিশন দেওয়ার জন্য খাতা রাখতে হবে। আপনি দেখবেন যদি গভীরভাবে রিভিশন দেন, আশেপাশে কে খাতা জমা দিচ্ছে, কার খাতা নিচ্ছে, কার পরীক্ষা কেমন হয়েছে, এগুলো বলার সুযোগ নাই। আপনি যদি 2-3 মিনিট সময় ধরে খাতাটা রিভাইজ দিতে পারেন, পুনরায় দেখেন, চোখ বুলান, দেখবেন একটা বা দুইটা দ্বারা ভুল পাবেনি আপনি, ভাবেনি, এটা হয়ে যাবে। মানুষ লিখতে গেলে মানুষের কি হয়, ভুল হয়, এটা কারেকশন করে দিবেন। এই সময়টা আপনি রাখবেন। তাহলে বুঝেন আপনি কোথায় গিয়ে দাঁড়াবে এই জায়গাটা। এগুলো পরীক্ষার আগে আসুক, অনেক নিয়ম কানুন আছে ইনশাল্লাহ। যদিও বা আপনারা ভালো জানেন এই বিষয়গুলো সম্পর্কে, হয়তো আরো নতুন কিছু নিয়ম হয়তো আমাদের মাধ্যমে পাইতে পারেন ইনশাল্লাহ। দণ্ডবিধি আইনের 188 তাহলে বুঝছেন। আচ্ছা, দণ্ডবিধি আইনের 188, ফৌজদারি কার্যবিধির 144 ধারার আদেশ অমান্য করার শাস্তি। আপনার আরেকটা ধারা বলবেন এখন, ফৌজদারি কার্যবিধির আরেকটা ধারা বলেন, যে এই ধারার বিধান অমান্য করলে দণ্ডবিধির 188 ধারা শাস্তি। ফৌজদারি কার্যবিধির এরকম আরেকটা ধারা বলেন, মনে পড়ছে হাত উঠান। যদি বলেন যে আমার মনে পড়ছে, হাত উঠান তাহলে। বলেন কক্সবাজার, জুয়েল দি, বলেন কত ধারা? কত? স্যার 136 137 স্যার। ওই যে ভেরি গুড, ভেরি উপদ্রব গুড। অপসারণে হ্যাঁ হ্যাঁ, স্যার। ওকে, ফুল মিট করেন, থ্যাংক ইউ। অর্থাৎ ফৌজদারি কার্যবিধি আইনের 134 দ্বারা উপদ্রব অপসারণের জন্য কি দেয়, আদেশ দেয় না? তখন এই আদেশটা যখন দেওয়া হবে, ফৌজদারি কার্যবিধির 135-এ আদেশ পালন করতে হবে, অপসারণ করতে হবে, তো ম্যাজিস্ট্রেটের কাছে কি করতে হবে, হাজির হতে হবে। যদি দুইটার একটাও না করে, 136 ধারা মোতাবেক এই আদেশটা কি হয়ে যাবে, স্থায়ী হবে, এবং তার বিরুদ্ধে এই জারিকৃত আদেশ, উপদ্রব অপসারণের আদেশ, এটা কি জারিকৃত আদেশ না, লিখিত আদেশ ছিল, এবং কি করতে হবে বলা ছিল, এই আদেশ অমান্য করার জন্য তার বিরুদ্ধে দণ্ডবিধান 188 দ্বারা কি হবে, দণ্ডিত হবে। ছিল না বলা? অর্থাৎ সরকারি কর্মচারীর জারিকৃত আদেশ যদি কেউ অমান্য করে, তাহলে তার শাস্তি হয় দণ্ডবিধানের 188 দ্বারা। ক্ষতি সাধনের উদ্দেশ্যে সরকারি কর্মচারীকে যদি কেউ হুমকি প্রদর্শন করে, হ্যাঁ, আইনানুগ কাজ করতেছে আর আপনাকে হুমকি দিচ্ছে, চাকরি গিয়ে ফেলবে, তাই না, ইত্যাদি, বদলি করায় দিবে, তাই না, ইত্যাদি ইত্যাদি, বা আরো অনেক হুমকি আছে। তাহলে সরকারি কর্মচারীকে যদি কেউ ক্ষতি সাধনের জন্য হুমকি প্রদর্শন করে, তাহলে সেই ব্যক্তির শাস্তি হবে দণ্ডবিধানের 100 কত দ্বারা, 89 দ্বারা। এগুলো এক কথার দ্বারা। সাহায্য না করা 86, না সরি, সরকারি কর্মচারীকে বাধা দেয়া 86, সাহায্য না করা 87, জারিকৃত আদেশ অমান্য করা 88, ক্ষতি সাধনের উদ্দেশ্যে হুমকি প্রদর্শন করা 189। যে আমার এই ঘটনার যে মামলা হয়েছে,
যদি আমার ছোট ভাইয়ের নামে চার্জশিট হয় তাহলে চাকরি কিন্তু করা লাগবে না। আছে না এরকম ঘটনা? যদি চার্জশিট দেন এই ঘটনাতে, হ্যাঁ, তাহলে এরকম হুমকি যদি সরকারি কর্মচারীকে কেউ দেয় তাহলে তার শাস্তি 189 ধারা। 190 ধারা আসলে প্রশ্নমুখী তেমন হয় না, তারপর একটু মনে রাখেন। যেমন ধরেন আপনি আলম, আপনি ভিকটিম। ভিকটিম কি ভিকটিম? কোনো ব্যক্তি আপনার প্রতি কি করছে, আঘাত করছে, আপনার সম্পত্তির, আপনার সাথে প্রতারণা করছে, আপনার সম্পত্তির অনিষ্ট করছে, তার আইনানুগভাবে কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যাবে কি না? মামলা করা যাবে না? যাবে। একজন আরেকজনের বিরুদ্ধে মামলা করলে যে ব্যক্তির বিরুদ্ধে মামলা করে সেই ব্যক্তির কিছুটা সামাজিকভাবে কি হয়, সামাজিকভাবে মনে হয় যে ধরেন আমার বিরুদ্ধে কেউ একটা মামলা করে দিল, তাহলে আমি সামাজিকভাবে একটু কি হয়ে গেলাম, একটু ধরে একটা এটা এক ধরনের মানহানিকর একটা অবস্থা সৃষ্টি হলো, তাই না? যে আমার বিরুদ্ধে মামলা করে দিল, কিন্তু মামলা করা কি মানহানি হয়? যে আমার বিরুদ্ধে মামলা করছে আমি তার বিরুদ্ধে মানহানির মামলা করে দেবো, এটা করা যাবে? যদি মিথ্যা না হয়, ঘটনা সত্য হয়, তাহলে দণ্ডবিধি আইনের 499 ধারার কয় নম্বর অপশনে, 8 নম্বর অপশনে বলা আছে, দণ্ডবিধি 499 ধারার 10টা ব্যতিক্রমের 8 নম্বর ব্যতিক্রমে বলা আছে যে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে সদ্বিশ্বাসে কোনো অভিযোগ করা, এটা কি হয় না, মানহানি হয় না। আচ্ছা, এখন এই আলম সে ভিকটিম, তাকে আঘাত করা হয়েছে, তার সম্পত্তির অনিষ্ট করা হয়েছে, তাহলে সে যাবে না মামলা করার জন্য আদালতে, যাবে না পুলিশের কাছে? কিন্তু এই তার অপোজিশন পার্টি বা তার বিরোধী পক্ষ এতটাই শক্তিশালী, তাকে আইনের আশ্রয় নিতে দিচ্ছে না, তাকে কারো কাছে যায় অভিযোগ করবে এই সুযোগটাও তাকে দিচ্ছে না, তাহলে এই ব্যক্তির শাস্তি হবে দণ্ডবিধির কত ধারা? 190 ধারা। আছে কিনা এরকম ঘটনা যে আপনি ভিকটিমও হবেন, আবার কি করতে পারবেন না, আইনের আশ্রয় নিতে পারবেন না? তাহলে সহজ কথা যদি বোঝেন, দণ্ডবিধি আইনের 190 ধারা হলো এমন একটা ধারা, যে কোনো ব্যক্তি তার নিজের নিরাপত্তার জন্য কোনো আইনানুগ আশ্রয় নিতে চাইলো, তাকে যদি আশ্রয় নিতে না দেওয়া হয় তাহলে সেই ব্যক্তির শাস্তি হবে দণ্ডবিধি আইনের কত ধারা? 190 ধারা। বইয়ের ভাষা একটু কঠিন। তাহলে নিরাপত্তা বিধানার্থ সরকারি কর্মচারীর নিকট আবেদন করা হইতে, তাহলে সরকারি কর্মচারীর নিকট জিডি করতে যাবেন, অভিযোগ করতে যাবেন, মামলা করতে যাবেন, বিরত করিবার জন্য ব্যক্তি বিশেষকে প্রলুব্ধ করার উদ্দেশ্যে ক্ষতির ভীতি প্রদর্শন, অর্থাৎ যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে কোনো ক্ষতির বিরুদ্ধে, তাহলে আলমের সম্পত্তির ক্ষতি হয়েছে, তার দেহের ক্ষতি হচ্ছে, তার এই ক্ষতির বিরুদ্ধে নিরাপত্তার জন্য কোনো সরকারি কর্মচারীর নিকট আইনানুগভাবে আবেদন করা হইতে বিরত বা নিবৃত্ত করার জন্য প্রলুব্ধ করিবার উদ্দেশ্যে কোনো ক্ষতির ভীতি প্রদর্শন করে, যিনি অনুরূপ নিরাপত্তা বিধান করার জন্য মানে তার আইনানুগভাবে কি ক্ষমতাবান। তাহলে একই তো হলো, আমাকে আপনি আঘাত করলেন, আমার সম্পত্তি ক্ষতি করলেন, আবার কি আমাকে ভয়ভীতি দেখাচ্ছেন, যদি থানায় যাস, যদি কোর্টে গিয়ে মামলা করস, তাহলে তোরা মেরে ফেলবো, খবর আছে? আছে কিনা এরকম ঘটনা? তাহলে এই ধারাটার জন্য শাস্তির বিধান দণ্ডবিধানের কত ধারা? 190 ধারা। 190 ধারা। এই ছিল আমাদের দণ্ডবিধি আইনের 10ম অধ্যায়ের আলোচনা। এখন যে অধ্যায়টা আলোচনা করব এটা দণ্ডবিধি আইনের 11 নম্বর অধ্যায়। এটাও মোটামুটি গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এটা থেকে অনেক প্রশ্নের জায়গা আছে এবং প্রশ্নমুখী অনেক বিষয় থেকে যায় এখানে। এই অধ্যায়ের আলোচনা হলো দণ্ডবিধি আইনের 191 থেকে দণ্ডবিধি আইনের 229 ধারা পর্যন্ত। মিথ্যা সাক্ষ্যদান এবং গণবিচারের বিরুদ্ধে অপরাধ, মিথ্যা সাক্ষ্যদান এবং গণবিচারের বিরুদ্ধে সংগঠিত অপরাধ সম্পর্কিত অধ্যায়, দণ্ডবিধির 191 থেকে 229 ধারা। এই অধ্যায়ের সবচেয়ে প্রশ্নমুখী জায়গা কোনগুলা? মিথ্যা সাক্ষ্যদানের প্রশ্ন হয়, দণ্ডবিধি 201, 2, 3, 204, এগুলা খুব প্রশ্নমুখী জায়গা। তারপরে আপনার দণ্ড আশ্রয়দানের যে জায়গাগুলো আছে এগুলা। তারপরে আপনার ওই যে দেখবেন যে পুলিশ অফিসার হেফাজত থেকে কোনো ব্যক্তি পলায়ন করলো, তার শাস্তি কি? কোনো ব্যক্তি পুলিশ হেফাজত থেকে পলায়ন করলো, তার শাস্তি কি? আপনি কাউকে গ্রেপ্তার করতে বাধ্য, গ্রেপ্তার করেন নাই, আপনার কি শাস্তি? এরপরে ধরেন আপনার কোনো ব্যক্তি সাজা পরোয়ানা কার্যকর করেন নাই, আপনার আসামি সামনে থাকা সত্ত্বেও, আছে না? তাহলে একটা বিষয় মনে রাখবেন, এই দণ্ডবিধি আইনের একটা অপরাধের শাস্তির দ্বারা অধ্যায় পড়ে আসছি কার? সরকারি কর্মচারীর অপরাধ। বলেন তো এটা কত নম্বর অধ্যায়? কত নম্বর অধ্যায়? সরকারি কর্মচারীর অপরাধের অধ্যায় হলো কত? 9। দণ্ডবিধির আরেকটা অধ্যায় আছে, এখানেও সরকারি কর্মচারীদের কিছু অপরাধের ধারা পাবেন। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ এখন আপনি বলবেন যে সরকারি কর্মচারী ভুল করছে, তাহলে তার জন্য তো 9ম অধ্যায়, ধারা তো 161 থেকে 171, কিন্তু কই, এমন তো কোনো কথা খুঁজে পাচ্ছি না। যেমন যে সরকারি কর্মচারী কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে বাধ্য হইছে, তাকে গ্রেপ্তার করে নাই,
কই এরকম তো এই অধ্যায়ে নাই, তাহলে কোন অধ্যায়ে যাবেন? তাহলে আরেকটা অধ্যায় খুঁজতে হবে। কত নম্বর অধ্যায়? 11 নম্বর অধ্যায়। তাহলে আর ক্লিয়ার করে দেই, দণ্ডবিধির টোটাল আইনের ভিতরে সরকারি কর্মচারীদের ভুল ত্রুটি অপরাধগুলো নিয়ে যদি কোনো প্রশ্ন আসে, তাহলে আপনাকে দুইটা অধ্যায় খুঁজতে হবে। একটা হলো নবম অধ্যায়, আর একটা হলো 11 নম্বর অধ্যায়ের লাস্টে দেয়া কিছু অংশ। কত থেকে? 11 নম্বর অধ্যায়ের দণ্ডবিধি আইনের 217 থেকে। 200 কত থেকে? 217 থেকে 225-এর শ টাইপের ক। আবার আরেকটা বিষয়, সরকারি কর্মচারীর বিরুদ্ধে অপরাধের একটা অধ্যায় পড়ে আসছি না? কত? সরকারি কর্মচারীর বিরুদ্ধে অপরাধের একটা অধ্যায় পড়ে আসছি, কত? এই যেটা মাত্র পড়লাম, 10। এখন এমন একটা প্রশ্ন দেখছেন যে সরকারি কর্মচারীর বিরুদ্ধে অপরাধ করলে তো ক্লাসে বলছিল দণ্ডবিধির 10ম অধ্যায়, কই এখানে তো পাইলাম না। এই অধ্যায়টার ভিতরেও কিছু জায়গা আছে সরকারি কর্মচারীর বিরুদ্ধে অপরাধ। যেমন আপনি আদালতের একজন জজ, ম্যাজিস্ট্রেট, বিচারক, জজ ম্যাজিস্ট্রেটের কাজে যদি কেউ কি করে, জজ ম্যাজিস্ট্রেটকে যদি আদালতের বিচার কার্যক্রমে বাধা দেয়, অপমান করে, তাহলে তার শাস্তি দণ্ডবিধির 228 ধারা। ক ধারা? 228 ধারা। একজন ম্যাজিস্ট্রেট কোনো ব্যক্তিকে শর্ত সাপেক্ষে, সরকার তার দণ্ড হ্রাস করলো, দণ্ড হ্রাসের শর্ত সে অমান্য করলো, তার শাস্তি দণ্ডবিধির 227 ধারা। 200 কত ধারা? 27 ধারা। অর্থাৎ দণ্ডবিধি আইনের নবম অধ্যায় হলো সরকারি কর্মচারীদের অপরাধ, 10ম অধ্যায় হলো সরকারি কর্মচারীর বিরুদ্ধে অপরাধ। যদি ওই দুই অধ্যায় এটা খুঁজে না পান, তাহলে এটা কোন অধ্যায়ে পেয়ে যাবেন? 11 নম্বর অধ্যায়ে এসে পেয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন দণ্ডবিধি আইনের এই অধ্যায়ের নাম হলো 11 নম্বর অধ্যায়। 11 নম্বর অধ্যায়ের একদম খুব সহজ অধ্যায়। 11 নম্বর অধ্যায় একটু বড়, মোটামুটি 191 ধারা হলো মিথ্যা সাক্ষ্যদান। যাহা বলিব সত্য বলিব, সত্য বলিয়া মিথ্যা বলিব না। সত্যকে মিথ্যা বলবো না, মিথ্যাকে কি বলবো না? সত্য বলবো না। কিন্তু আপনি শপথ করলেন, শপথ করার পরেও মিথ্যাকে সত্য বলতেছেন, সত্যকে কি বলতেছেন? মিথ্যা বলতেছেন। ঘটনাস্থলে সারোয়ার ছিল না, জামাল বলতেছে সারোয়ার ছিল, আমি দেখছি। ঘটনাস্থলে সারোয়ার ছিল, জামাল বলে সে ছিল না। তার মানে কি হলো? সে আদালতে বলতেছে আমি সত্য বলবো, একটা কথা মিথ্যা বলবো না। কিন্তু সারোয়ার ঘটনাস্থলে নাই, সে কি বলতেছে? ছিল। সারোয়ার ঘটনাস্থলে ছিল না, সে কি বলতেছে? ছিল। বুঝছেন? তাহলে কিছু জায়গা আছে এরকম, এগুলো বইয়ের ভাষা অনুসারে লাইন টু লাইন পড়ে মুখস্থ করার মতো সুযোগ নাই, এবং করা উচিত হবে না। দণ্ডবিধি আইনের 191 ধারা সংজ্ঞা পড়বো, মিথ্যা সাক্ষ্যদানের সংজ্ঞা। কিসের সংজ্ঞা? মিথ্যা সাক্ষ্যদানের সংজ্ঞা। তাহলে মিথ্যা সাক্ষ্যদান মানে কি? সত্যকে মিথ্যা বলা নাকি মিথ্যাকে সত্য বলা? কোনটা সঠিক বলেন? শপথ গ্রহণ করার পর মিথ্যাকে সত্য বললে মিথ্যা সাক্ষ্যদান হয়, নাকি সত্যকে মিথ্যা বললে মিথ্যা সাক্ষ্যদান হয়, নাকি দুইটাই সঠিক? দুইটাই সঠিক। তাহলে শপথ গ্রহণ করে সত্যকে মিথ্যা হিসেবে সাক্ষ্য দিচ্ছে, মিথ্যাকে সত্য হিসেবে সাক্ষ্য দিচ্ছে। তাহলে কোনো ব্যক্তি সত্য বলার পরেও, কোনো ব্যক্তি কোনো বিষয় সত্য হিসেবে বলার পরেও কখন মিথ্যা সাক্ষ্যদান হয়? যদি কোনো মিথ্যাকে সত্য করে বলে। বুঝাইতে পারছি? আর যদি সত্যকে মিথ্যা বলে, সেটাও কি হয়? মিথ্যা সাক্ষ্যদান হয়। দণ্ডবিধির 191 ধারা। 192 হলো মিথ্যা সাক্ষ্য আবিষ্কার করা। কি করা? মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা, আবিষ্কার করা। এটাও সংজ্ঞা। তো দণ্ডবিধি আইনের 191 হলো মিথ্যা সাক্ষ্যদানের সংজ্ঞা, আর দণ্ডবিধি আইনের 192 হলো মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের সংজ্ঞা। উদ্ভাবন মানে কি জানেন? আবিষ্কার করা। তাহলে আমি বলতেছি যে হাসান আলী এই ঘটনার সাথে জড়িত। সে যে অস্ত্র দিয়া সে যে অস্ত্র দিয়া সাইফুলকে আঘাত করছে, এই অস্ত্রটা তার বাসায় তল্লাশি করলেই খুঁজে পাওয়া যাবে। কোথায় পাওয়া যাবে? তার আলমিরার ভিতরে, অথবা তার বিছানার নিচে। কে বলতেছে এই কথাটা? এই কথাটা বলতেছে কে? ধরেন শান্ত। তো শান্ত কি করছে? এই অস্ত্রটা আগে থেকেই হাসান আলী ঘরের ভিতরে রেখে আসছে। তাহলে এটার নাম কি? মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা, তৈরি করা, আবিষ্কার করা। আছে কিনা এরকম ঘটনা? তাহলে একটা হলো আপনি এখানে ছিলেন না, আমি বলতেছি ছিলেন। আপনি এখানে ছিলেন, আমি বলতেছি ছিলেন না, এটা হলো মিথ্যা সাক্ষ্য দিচ্ছি আমি ডাইরেক্ট। আর এটা হলো কি? আপনার বিরুদ্ধে আমি মিথ্যা সাক্ষ্য দিব, এটা আগে থেকে আমি কি করে রাখছি? একটা সাজায় রাখছি, প্রস্তুত করে রাখছি, আবিষ্কার করে রাখছি। কি? যে এই প্রদীপের যে এই গলার যে এই এটা, তার যে চেনটা আছে বা তার যে মোবাইলটা চুরি হয়েছে, এই মোবাইলটা কে নিছে আমি জানি। এই মোবাইলটা কে নিছে? এই মোবাইলটা আপনার মাহমুদ নিছে। আমি কি করছি? এই মোবাইলটা মাহমুদের ঘরে আগে থেকে রেখে আসছি। তো এটা কি মিথ্যা সাক্ষ্য দান, নাকি তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিব? এই জন্য আমি এটা কি করলাম? উদ্ভাবন করলাম।
উদ্ভাবন করলাম। তাহলে দণ্ডবিধির 191 192 দুইটা সংজ্ঞা, এর ভিতরে কোনটা আগের কাজ কোনটা পরের কাজ বলেন তো? 192 আগের কাজ নাকি 191 আগের কাজ? 192 হলো এমন একটা সংজ্ঞা যে এটা আমরা আগে আবিষ্কার করব, পরবর্তীতে গিয়ে 191 দ্বারা এই সম্পর্কে আমরা কি করব? মিথ্যা সাক্ষ্য দিব। বুঝছেন? অর্থাৎ মিথ্যা সাক্ষ্য দানের পূর্ব প্রস্তুতি হলো কি? দণ্ডবিধানের 192 দ্বারা। বুঝাইতে পারছি? একটা ডিরেক্ট মিথ্যা সাক্ষ্য দান, মিথ্যা মানে মিথ্যাই বলছি আমি, কোনো প্রস্তুতি নাই। আর 192 হলো কি? প্রস্তুতি সহ মিথ্যা সাক্ষ্য দান। অর্থাৎ একজন ব্যক্তিকে ফাঁসানোর জন্য এমন একটা সাক্ষ্য, এমন একটা জিনিস উদ্ভাবন করলাম, এমন একটা জিনিস তার ঘরে রেখে আসলাম, এমন একটা জিনিস তার পকেটে ঢুকিয়ে দিলাম যেন আমি বলতে পারি তার পকেটে হাত দিলে কি করা যাবে? পাওয়া যাবে। আসলে এটা তার পকেটে আমি রেখে দিচ্ছি। আর এই দুইটার জন্য শাস্তি হলো দণ্ডবিধানের 193 দ্বারা। ক দ্বারা? দণ্ডবিধানের 193 দ্বারা। তাহলে মিথ্যা সাক্ষ্য দানের সংখ্যা কত? 191। সবচেয়ে উত্তম হবে যে আপনার ক্লাসে এখন পড়ে ফেলবে মিথ্যা সাক্ষ্য দান। কোনো ব্যক্তি হলফ করার পর সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলে যদি কোনো বিবৃতি সাক্ষ্য দেয়, মিথ্যা সাক্ষ্য দান করেছে বলে, বইয়ে কি পড়ছে এটা আপনি পড়ে দেখারই দরকার নেই। শেষ। মিথ্যা সাক্ষ্য দানের সংজ্ঞা হয়ে গেল। আর পরীক্ষার খাতায় লেখার সময় সংজ্ঞা তো আর এতগুলো আসবে না। দেখবেন 1860 সালের প্রণীত দণ্ডবিধি আইনের 191 ধারা মোতাবেক যদি কোনো ব্যক্তি যথাযথ কর্তৃপক্ষের কাছে মানে বড় করতে চান, যদি হলফ প্রতিজ্ঞা শপথ করার পরেও মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা বলে কোনো ধরনের, হ্যাঁ, তাহলে মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা বলে কোনো সাক্ষ্য বা বিবৃতি দেয়, সে মিথ্যা সাক্ষ্য দান করেছে বলে গণ্য হবে। 191 উদাহরণ দিবেন, নিচে কি দিবেন? 191 সাথে আলমিরার উপরে, আলমারি, হ্যাঁ হ্যাঁ, এই রুমে, তোমার এই রুমে, আমার রুমে, তোমার রুমে, হ্যাঁ, তোমার মুখে বললাম আমাদের জন্য। 100 কত দ্বারা 100 উদাহরণ দ্বারা লিখবে নিচে 191, শাস্তি 193। সংজ্ঞার ক্ষেত্রে শাস্তির দ্বারা ব্যবহার করা উত্তম, দণ্ডবিধির ক্ষেত্রে। এরপরে উদাহরণ লিখবেন। কি উদাহরণ লিখবেন? আফজাল নামক ব্যক্তি জানে যে সাইফুল ঘটনাস্থলে ছিল না, কিন্তু সে আদালতে সাক্ষ্য দেয় সাইফুল ঘটনাস্থলে লাল জামা পরে উপস্থিত ছিল। আফজালের এই কাজ মিথ্যা সাক্ষ্যদান হিসেবে গণ্য হবে। খুব সময় লাগবে এই কথাটা লিখতে, 1-2 মিনিটও লাগবে না, 2 মিনিটও লাগবে না। কিন্তু সবাই যে মিথ্যা সাক্ষ্যদানের সংজ্ঞা লিখছে, মিথ্যা সাক্ষ্যদানে সীমাবদ্ধ 191, 93। আপনি কিন্তু এই যে মাঝখানে 1-1.5 মিনিট সময় ব্যবহার করে উদাহরণ দিলেন 2 লাইনের, বলেন ওই আগের যে খাতাটা শুধু মিথ্যা সাক্ষ্যদানের সংজ্ঞা ছিল, আর যে এইটা যে উদাহরণ সহ ছিল, ধরেন খাতাটা দেখার দায়িত্ব আপনি পাইলেন, বলেন আপনি কি পয়েন্ট 25 বা 10 পয়েন্ট বাড়াই দিবেন কিনা, তাকে বাড়াবেন কিনা? যদি বা 2 নাম্বারের একটা সংজ্ঞা এটা, যদি বা সংজ্ঞার জন্য নির্ধারিত 2 নাম্বার, তাহলে প্রথম ব্যক্তি যদি 1 পায়, পরের ব্যক্তি এমন হইতে পারে 1.50 পাইতে পারে, এতটুকু কথা লেখার জন্য। এইভাবে আস্তে আস্তে প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনি কি কি করতে হবে। তাহলে এটা একটা একটা সংজ্ঞার জায়গার ক্ষেত্রে এটা। আর বড় প্রশ্ন লেখার ক্ষেত্রে, বড় প্রশ্ন লেখার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সর্বোচ্চ চিন্তা করতে হবে যে এমন অনেক প্রশ্ন আছে, এই প্রশ্নের জন্য একটা দ্বারা কেন্দ্রিক প্রশ্ন, অথবা ক্ষেত্র বিশেষ 2টা দ্বারা কেন্দ্রিক প্রশ্ন। এখন আপনি মাথার ভিতরে চলে আসছে এই দ্বারার এই প্রশ্নের জন্য 5টা 7টা দ্বারা মাথায় চলে আসছে, তাহলে আপনাকে নির্বাচন করতে হবে কোনটা একদম এই দ্বারা রিলেটেড সর্বোচ্চ সম্পৃক্ত কোন দ্বারাটা, এই প্রশ্নের সাথে রিলেটেড সবচাইতে কাছাকাছি দ্বারা কোনটা, এইটা দিয়ে লেখা শুরু করতে হবে। এখন দ্বারা 5টা লেখছেন, এখন আপনি একদম অপ্রয়োজনীয় ধারাগুলো প্রথমে ব্যবহার করছেন, গুরুত্বপূর্ণ ধারাগুলো লাস্টের দিকে গেছেন। প্রথমে 2টা 3টা থেকে দেখবে আমার জায়গা তো আমি পাই নাই, এই ধারা তো ব্যবহারই করে নাই, তাহলে আপনার এই ধারা লেখার পরেও কাজে নাও লাগতে পারে। বুঝাইতে পারছি বিষয়টা? এই জন্য প্রাসঙ্গিক ধারা দিয়ে সবসময় কি করবেন? উত্তর দেওয়ার চেষ্টা করবেন সবসময়। আপনি বুঝেই ফেলবেন এটা যে এটার সাথে এটা সবচেয়ে রিলেটেড। আবার এমন কিছু জায়গা আছে যে এটার সাথে কোনো প্রয়োজনীয়তা সম্পর্কিত নাই, এগুলো অপ্রয়োজনীয়, এগুলো কোনো ব্যবহার করবে না, সময় নষ্ট হবে, তারপরে আপনার খাতার লেখার সৌন্দর্য নষ্ট হবে। অপ্রয়োজনীয় দ্বারা এই জন্যই বলে ব্যবহার না করাই কি উত্তম। দণ্ডবিধি আইনের 191 দ্বারা মিথ্যা সাক্ষ্যদানের সংজ্ঞা, 192 মিথ্যা সাক্ষ্যদানের কি শাস্তি, নাকি শাস্তি না কি? মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের সংজ্ঞা। তাহলে দণ্ডবিধির 193 দ্বারাই কয়টা কারণে শাস্তি প্রদান করা হয়? দণ্ডবিধি আইনের 193 দ্বারাই শাস্তি হয় কয়টা কারণে? এখন পর্যন্ত যা বললাম 2টা কারণে। 191 দ্বারা মিথ্যা সাক্ষ্য দানের জন্য, এই সংজ্ঞার জন্য। 192 মিথ্যা সাক্ষ্য যে উদ্ভাবনের সংজ্ঞা, এটার জন্য। এই 2টা কারণে শাস্তি প্রদান করা হয় দণ্ডবিধি আইনের 193 দ্বারা।
এখন প্রশ্ন, দণ্ডবিধি আইনে আমরা ইতিমধ্যে পড়ে আসছি মৃত্যুদণ্ড হতে পারে এরকম কয়টা ধারা পড়ে আসছি মনে আছে? দণ্ডবিধি আইনে মৃত্যুদণ্ড হতে পারে এরকম কয়টা ধারা পড়ে আসছি? দুইটা। একটা পড়ছি 121 ধারা, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, যুদ্ধের উদ্যোগ বা সহায়তা। আরেকটা ধারা পড়ে আসছে 132, সৈনিক নাবিক বৈমানিককে যদি কোনো ব্যক্তি বিদ্রোহে সহায়তা করার ফলে এই বিদ্রোহ সংগঠিত হয় তাহলে তার শাস্তি কি হতে পারে? মৃত্যুদণ্ড হতে পারে। এখন আরেকটা ধারা পাইলাম দণ্ডবিধির এখন 194 ধারা। এটা কি? এমন মিথ্যা সাক্ষ্যদান, এই মিথ্যা সাক্ষ্যদানের ফলে কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড। তাহলে আমি সাক্ষ্য দিলাম যে আমি নিজের চোখে দেখছি সুজন নামক ব্যক্তি কি করলো, রহিম নামক ব্যক্তিকে অস্ত্র দিয়ে গুলি করে হত্যা করছে। আসলে সুজন কি করে নাই, রহিমকে গুলি করে নাই, আমি এটা দেখিও নাই, কিন্তু আমি সাক্ষ্য দিয়ে দিছি। তাহলে আমার এই মিথ্যা সাক্ষ্যদানের ফলে সুজনের কি হয়েছে? আমার এই মিথ্যা সাক্ষ্যদানের ফলে আদালত সাক্ষ্য এমন ভাবে দিছি, আদালত এটা কি করে ফেলছে? বিশ্বাস করে ফেলছে। তাহলে সুজনের কি হয়ে গেল? মৃত্যুদণ্ড হলো। তাহলে শরীফুলের সাক্ষ্যের মাধ্যমে যে সুজনের মৃত্যুদণ্ড হলো, শরীফুলের সাক্ষ্যটা কি সত্য না মিথ্যা? মিথ্যা। তাহলে আমার মিথ্যা সাক্ষ্যদানের জন্য যদি সুজনের নামক একজন নিরপরাধ ব্যক্তির মৃত্যুদণ্ড হয়, তাহলে শরীফুলের শাস্তি কি এর কম হওয়া উচিত নাকি সমান হওয়া উচিত? সমান হওয়া উচিত। তাহলে আমারও শাস্তি কি? মৃত্যুদণ্ড। দণ্ডবিধির কত ধারা? 194 ধারা। তাহলে এমসিকিউ প্রশ্ন, দণ্ডবিধির 194 ধারায় কি কারণে শাস্তি প্রদান করা হয়? ক, মিথ্যা সাক্ষ্যদানের ফলে কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড হলে। আবার দণ্ডবিধির 194 ধারায় কেন শাস্তি প্রদান করা হয়? ক, মিথ্যা সাক্ষ্যদানের। খ, মিথ্যা সাক্ষ্যদানের ফলে কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড হলে। গ, মিথ্যা সাক্ষ্যদানের ফলে কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড হতে পারত এরকম মিথ্যা সাক্ষ্যদান করলে। ঘতে কি হবে? গতে কি হবে? গতে হবে খ এবং গ। খ এবং গ। দণ্ডবিধি আইনের 194 ধারায় দুইটা কারণে শাস্তি প্রদান করা হয়। একটা হলো মিথ্যা সাক্ষ্যদানের ফলে মৃত্যুদণ্ড হয়ে গেছে, আরেকটা হলো শরীফুল বলছে সুজন নামক ব্যক্তি রহিম নামক ব্যক্তিকে কি করছে? অস্ত্র দ্বারা গুলি করছে। কিন্তু পরবর্তীতে আমাকে আবার সুজনের উকিল যখন জেরা করছে যে গুলি করছে আপনি দেখছেন, যে হ্যাঁ আমি দেখছি। কিভাবে দেখছেন? আমি এখানে ছিলাম। কি বার ছিল ওই দিন? বলছি বারটা তো মনে নাই এখন। ধরেন এই যে পেছে পড়ে গেছি, কি আমার আটকায় ফেলাইছে জেরা করে। অথবা সময়টা একটু বলেন, যে সময়টা মানে মিথ্যা বলছি তো ধরা পড়ে গেছে জেরার মুখে। এখন আমার শাস্তি হওয়া উচিত না? যদি জেরার মুখে পড়ে যদি আমাকে আমার এই মিথ্যা সাক্ষ্যটা যে দিচ্ছে বের করতে না পারতো উকিলে, তাহলে তো সুজনের মৃত্যুদণ্ড হয়ে যেতে পারতো। তাহলে আমি এত বড় একটা মিথ্যা সাক্ষ্য দিতে চাচ্ছিলাম যে এটা তার একজনে কি হয়ে যেত? মৃত্যুদণ্ড হয়ে যেত, কিন্তু হয় নাই। তাহলে সেই ক্ষেত্রে আমার শাস্তি কত দ্বারা? দণ্ডবিধি আইনের 194 দ্বারা। যদি খুব সহজে বুঝতে চান, দণ্ডবিধি আইনের 194 দ্বারা দুইটা কারণে শাস্তি প্রদান করা হয়। একটা হলো মিথ্যা সাক্ষ্যদানের ভিতরে কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা, আর একটা হলো মিথ্যা সাক্ষ্যের মাধ্যমে কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার চেষ্টা করা। এই দুইটার জন্য শাস্তি কত? দণ্ডবিধি আইনের 194 দ্বারা। এই বুঝাইতে পারছি বিষয়টা? বুঝছেন? হ্যাঁ। তাহলে 194 দ্বারা, যেমন আমি কি করতে চাচ্ছি? তানভীরকে হত্যা করতে চাচ্ছি, তাহলে আমার শাস্তি কত দ্বারা? দণ্ডবিধি আইনের 302 দ্বারা। হত্যা করছি 302, কিন্তু হত্যা করার চেষ্টা করছি, তাহলে আমার শাস্তি কত? 307। তাহলে চেষ্টার জন্য 7, হত্যা করার জন্য 302। কিন্তু 194 বলতেছে মিথ্যা সাক্ষ্যর ফলে কোনো ব্যক্তির মৃত্যু হয়ে গেলেও 194 মৃত্যু হয়ে যেতে পারতো, এখনো হয় নাই, ধরা গিয়ে গেছি, তখনও শাস্তি কত? 194। কিন্তু দুইটার জন্য শাস্তি কিন্তু সমান না। আমার মিথ্যা সাক্ষ্যদানের ফলে যদি তানভীরের মৃত্যুদণ্ড হয়ে যায়, তাহলে আমারও শাস্তি মৃত্যুদণ্ড 194। আর যদি মৃত্যুদণ্ড হইতে পারতো এরকম কোনো হয়ে থাকে, তাহলে যাবজ্জীবন কারাদণ্ড, সশ্রম কারাদণ্ড, যার মেয়াদ 10 বছর পর্যন্ত হতে পারে। তাহলে এখন উত্তর দেন, দণ্ডবিধির 194 দ্বারা কেন শাস্তি প্রদান করা হয়? মিথ্যা সাক্ষ্যদানের ফলে কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড হলে। খ, কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার জন্য। চেষ্টা, এরকম মিথ্যা সাক্ষ্য দান করলে। তাহলে আমি চেষ্টা করছি যেন মৃত্যুদণ্ড হয়ে যায়, কিন্তু লাস্টে রক্ষা পেলাম না। লাস্টে আর কি পাই নাই? রক্ষা পাই নাই। তবুও আমার শাস্তি কত দ্বারা? 194 দ্বারা। কিন্তু আমি যদি এমন মিথ্যা সাক্ষ্য দেই যে তার মৃত্যুদণ্ড হবে না, সাধারণ কোনো কারাদণ্ড হবে না, যাবজ্জীবন কারাদণ্ড হবে,
তাহলে আমার শাস্তি কত দ্বারা? 195 দ্বারা। শাস্তির পরিমাণ মনে রাখার দরকার নাই। তাহলে 195 কি? 195 কি? যাবজ্জীবন, যাবজ্জীবন কারাদণ্ড বা কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে দণ্ডিত করাইবার উদ্দেশ্যে যদি কি দেওয়া হয়? মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা হয়, মিথ্যা সাক্ষ্য দেওয়া হয় বা মিথ্যা সাক্ষ্য কি করা হয়? উদ্ভাবন করা হয়, তাহলে তার শাস্তি দণ্ডবিধানের 195 দ্বারা। তাহলে দণ্ডবিধির 195 দ্বারা কেন শাস্তি প্রদান করা হয়? ক, মিথ্যা সাক্ষ্যদানের জন্য। খ, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় করার উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্যদান। গ, কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধী করার উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্যদান। নাকি খ এবং গ? উত্তর হলো খ এবং গ। অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড এবং কারাদণ্ড। এটার জন্য কত দ্বারা? 195 দ্বারা। 195। একটা এমসিকিউ প্রশ্ন, দণ্ডবিধির 194 এবং 95 দ্বারায় মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ডের জন্য শাস্তি প্রদান করা হয় কোন অপরাধের জন্য? এই সমস্ত অপরাধের সহায়তার জন্য। ক, এই সমস্ত অপরাধের জন্য অপরাধীকে আশ্রয় দানের জন্য। খ, এই সকল অপরাধের জন্য মিথ্যা সাক্ষ্যদান বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের জন্য। ঘ, সব কয়টা সঠিক। তাহলে মিথ্যা সাক্ষ্য দান ও মিথ্যা সাক্ষ্য কি? উদ্ভাবন। তাহলে শাস্তির জায়গাগুলো সবগুলাতেই কি হতে পারে? মিথ্যা সাক্ষ্য দানের জন্য হতে পারে, মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের জন্য হতে পারে। তাহলে একদম সহজ আলোচনা। মিথ্যা সাক্ষ্য দানের সংজ্ঞা 191, মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের সংজ্ঞা দণ্ডবিধি আইনের কত দ্বারা? 192। মিথ্যা সাক্ষ্য দান এবং মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের শাস্তি দণ্ডবিধি আইনের 193। মৃত্যুদণ্ডে দণ্ডনীয় হতে পারত অথবা হয়ে গেছে এরকম মিথ্যা সাক্ষ্যদান বা উদ্ভাবনের শাস্তি 194। যাবজ্জীবন কারাদণ্ড বা কারাদণ্ডে দণ্ডনীয় হতে পারে, হ্যাঁ, বা করানোর উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্যদান বা উদ্ভাবনের শাস্তি 195। তাহলে মিথ্যা সাক্ষ্যদান মানে কি আমি বলতেছি, কিন্তু এখন আমি এমন এক মিথ্যা সাক্ষ্য উপস্থাপন করছি, এটাকে বলে মিথ্যা সাক্ষ্যের ব্যবহার। এটা এটা কি কোন দলিলের মাধ্যমে মিথ্যা সাক্ষ্য যদি কেউ দেয়, তাহলে সেই ব্যক্তি দণ্ডবিধানের কত দ্বারা? 196 দ্বারা সেই ব্যক্তিও মিথ্যা সাক্ষ্য দিছে বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবিত করেছে বলে কি হবে? গণ্য হবে। তাহলে আমি কি মুখে বলছি, নাকি একটা মিথ্যা সাক্ষ্য আমি কি করছি? বিদিত বা লিখিত কোনো সাক্ষ্য ব্যবহার করছি, মিথ্যা ব্যবহার করছি। তাহলে একটা হলো দেয়া, একটা হলো কি করা? ব্যবহার করা। 196 দ্বারা আপনি যদি দণ্ডবিধি আইনের 196 দ্বারা একটু ভাষ্য পড়েন, তাহলে এই জায়গাটা আপনার জন্য সহজ হবে। ভাষ্য পড়ার আগে কথাটা বুঝেন যে দণ্ডবিধি 196 হলো মিথ্যা বলিয়া বিদিত বা লিখিত এরকম কোন সাক্ষ্য কি করা? ব্যবহার করার শাস্তি দণ্ডবিধি আইন 196 দ্বারা। দেখেন কি বলছে, মনোযোগ সহকারে কথাটা শুনেন। যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো মিথ্যা দলিলকে, কি দলিলকে? মিথ্যা দলিলকে গোপনে সত্য বলিয়া ব্যবহার করে বা ব্যবহার করার চেষ্টা করে, সেই ব্যক্তি এই দ্বারাই অপরাধী। তাহলে আমি কি এটা মুখে দিয়ে বলছি না দলিলকে? কোনো দলিল দিয়ে মিথ্যা সাক্ষ্য। তাহলে দলিলের মাধ্যমে যদি কোনো ব্যক্তি মিথ্যা সাক্ষ্য প্রদান করে, তাহলে তার শাস্তি দণ্ডবিধির 100 কত দ্বারা? 93 দ্বারা। কিন্তু সাথে ব্যবহার করতে হবে সংজ্ঞার জন্য কত? 196 দ্বারা। এই বুঝছেন বিষয়টা জাহিদ ভাই? আমি কি কথাটা বুঝাইতে পারছি? তাহলে আমি মুখে মিথ্যা বলতেছি, মিথ্যা সাক্ষ্য দান নর্মালি 191, শাস্তি 193। উদ্ভাবন করছি, সংজ্ঞা 192, শাস্তি 100 কত? 93। এখন আমি দলিলের মাধ্যমে কোন দলিল মিথ্যা এটাকে সত্য বলে আদালতে কি করতেছি? ব্যবহার করতেছি। তাহলে মিথ্যা দলিলের মাধ্যমে সাক্ষ্য দান এটা কিন্তু 196, কিন্তু শাস্তির দ্বারা না। তাহলে মিথ্যা দলিলের মাধ্যমে যদি কোনো ব্যক্তি সাক্ষ্য দান করে, তাহলে তার অপরাধের নাম কি? জালিয়াতি। তার অপরাধের নাম কি? প্রতারণা। তার অপরাধের নাম কি? নকলকরণ। নাকি মিথ্যা সাক্ষ্যদান? মিথ্যা সাক্ষ্যদান। আমি যে মিথ্যা দলিলটা প্রস্তুত করছি, এটার নাম হলো জালিয়াতি। আর এই মিথ্যা দলিলের মাধ্যমে যে আদালতে আমি সাক্ষ্য দিচ্ছি, এটাও কিন্তু মিথ্যা সাক্ষ্যদান। এটার আলোচনা হলো 196, এটার শাস্তি হলো দণ্ডবিধি আইনের 100 কত দ্বারা? 93 দ্বারা। দণ্ডবিধি আইনের কত? 193 দ্বারা। বুঝছেন বিষয়টা এখন? বুঝাতে পারছি? তাহলে এখন পর্যন্ত দণ্ডবিধির 193 দ্বারাই আমরা কয়টা কারণে শাস্তি পাই? কয়টা কারণে শাস্তি পাইলাম? 191 এর সংজ্ঞার জন্য শাস্তি 93, 192 মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের জন্য শাস্তি 193, 196 দলিলের মাধ্যমে মিথ্যা সাক্ষ্য ব্যবহার, এটার শাস্তি দণ্ডবিধির কত দ্বারা? 193। এখন আপনি মিথ্যা সার্টিফিকেট কাউকে প্রদান করলেন অথবা স্বাক্ষর করলেন, আপনি মিথ্যা সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, মানে সার্টিফিকেটটা কি নয়? সত্য নয়। কোন একজন ব্যক্তি ইঞ্জিনিয়ার না, তাকে ইঞ্জিনিয়ার সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। কোন একজন ব্যক্তি
এসএসসি পাস করে নাই, তাকে এসএসসি পাসের সার্টিফিকেট আপনি দিয়ে দিলেন, স্বাক্ষর করে দিলেন, তাহলে আপনার এই অপরাধের নাম কি? এমসিকিউ প্রশ্ন। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কোনো মিথ্যা সার্টিফিকেট প্রদান করে বা স্বাক্ষর করে, তার অপরাধের নাম কি? ক, মিথ্যা সাক্ষ্য দান। খ, মিথ্যা সার্টিফিকেট প্রদান। গ, প্রতারণা। ঘ, জালিয়াতি। বলেন তার অপরাধের নাম কি? তার অপরাধের নাম মিথ্যা সাক্ষ্য দান। মিথ্যা সার্টিফিকেট যদি কেউ প্রদান করে, সেও মিথ্যা সাক্ষ্যদানকারী হিসেবে গণ্য হবে। তার শাস্তি 193 ধারা। দণ্ডবিধির 197 ধারা নির্দিষ্ট শাস্তির কোনো বিধান নাই। যদি দণ্ডবিধি আইনের 197 ধারার কোনো অপরাধ কেউ করে, তাহলে সেই ব্যক্তি এইরূপ ভাবে দণ্ডিত হবে যেন সে কি করছে? মিথ্যা সাক্ষ্য দিয়েছে বা দিয়েছিল। তাহলে মিথ্যা সার্টিফিকেট প্রদানের অপরাধটা কি সমান সমান? জালিয়াতির সমান, প্রতারণার সমান, নকলকরণের সমান, নাকি মিথ্যা সাক্ষ্যদানের সমান? মিথ্যা সাক্ষ্যদানের সমান। তাহলে 197 দ্বারা যদি কোনো প্রশ্ন আসে, 197 এর সাথে আপনার একটা শাস্তির দ্বারা লিখতে হবে। এটা কত? 193। নাহলে আপনাকে নাম্বার দেওয়া হবে না, নাম্বার পাবেন না। কেন? কারণ এখানে শাস্তির বিধান নাই। এর বুঝতে হবে কিন্তু। এখন মিথ্যা সার্টিফিকেট দিছে কে? ফারুক রেজা দিছে মিথ্যা সার্টিফিকেট, তাহলে সে মিথ্যা সাক্ষ্য দিছে। সার্টিফিকেটটা গ্রহণ করছে কে? সার্টিফিকেটটা গ্রহণ করছে জাহিদুল। তাহলে তার তার অপরাধের নাম কি? সে যদি তার অপরাধের নাম মিথ্যা সাক্ষ্য দান, তার শাস্তি 193। তাহলে 197 এর প্রশ্ন আসলে দিছে কে? ফারুক। তাহলে তার 197, 193। গ্রহণ করছে কে? জাহিদুল। তাহলে জাহিদুলের হলো 198, 193। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? বুঝছেন? তাহলে এখন পর্যন্ত আমরা দণ্ডবিধি আইনের 193 ধারায় কয়টা দ্বারা শাস্তি পাই? একটা পাই 191 মিথ্যা সাক্ষ্য দানের, একটা পাই 192 মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের, একটা পাই 196 দলিলের মাধ্যমে মিথ্যা সাক্ষ্য তৈরি, একটা পাই 197 মিথ্যা সার্টিফিকেট স্বাক্ষর বা প্রদান, একটা পাই 198 মিথ্যা সার্টিফিকেট গ্রহণ বা ব্যবহার। বুঝছেন? এই সবগুলোর শাস্তি কি? দণ্ডবিধি আইনের 193 ধারা। এখন আপনি একটা ঘটনা সম্পর্কে তদন্তকারী কর্মকর্তা, আপনার নাম কি? সেলিম। এখন সেলিম যে তদন্তকারী কর্মকর্তা, এই ঘটনা সম্পর্কে জানে কে? এই ঘটনা সম্পর্কে জানে কে? এস এম রায়হান জানে ঘটনা সম্পর্কে। এখন রায়হানকে বলছে আপনি এই ঘটনা সম্পর্কে কি জানেন? যে আমি এই জানি। তাহলে আইন বলে সাক্ষ্য হিসেবে কি হয়? গ্রহণীয় হয়। 161 দ্বারা জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণীয় হয় না? সাক্ষ্য হিসেবে কি হয়? গ্রহণীয় হয়। অথবা আপনার সুরতালের কোনো ঘটনা সম্পর্কে কোনো ব্যক্তি জানে, অপমৃত্যু সম্পর্কে, বলে আপনি কি জানেন? হ্যাঁ এই জানি। কিন্তু এই ব্যক্তি এসে কি করতেছে? সুরতালের ক্ষেত্রে 161 মিথ্যা বিবৃতি দিচ্ছে। এই ব্যক্তিও মিথ্যা সাক্ষ্য দানকারী। দণ্ডবিধি আইনের 199 দ্বারা, তার শাস্তিও দণ্ডবিধি আইনের 193 দ্বারা। অর্থাৎ আইন বলে সাক্ষ্য হিসেবে গ্রহণীয় হয় এরকম কোনো ঘোষণায় যদি কোনো ব্যক্তি মিথ্যা বিবৃতি প্রদান করে, সেই ব্যক্তিও মিথ্যা সাক্ষ্য দানকারী। যার সংজ্ঞা, যার কথা হলো 199। শাস্তি কত দ্বারা? দণ্ডবিধি আইনের 193 দ্বারা। কত দ্বারা? 193 দ্বারা। দণ্ডবিধি আইনের 199 দ্বারা দেখবেন নির্দিষ্ট কোনো শাস্তি নাই। লাস্টের অংশে বলা আছে সেই ব্যক্তি এরূপ দণ্ডিত হইবে যেন সে মিথ্যা সাক্ষ্য দিয়েছিল। কি দিয়েছিল? যেন সে মিথ্যা সাক্ষ্য দিয়েছিল। তাহলে এখন পর্যন্ত 193 দ্বারা শাস্তি পাই কয়টা ধারার জন্য? কয়টা ধারার জন্য পাইলাম? তাহলে দণ্ডবিধির 199 দ্বারা, বুঝছেন? আইন বলে সাক্ষ্য হিসেবে গ্রহণীয় ঘোষণায় প্রদত্ত কি? মিথ্যা বিবৃতি। অর্থাৎ এই শফিউল্লাহ ভাই এসএমপি শুনতে পাচ্ছেন এই ডিভাইস থেকে? শোনা যাচ্ছে? আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে 199 দ্বারা কি আইন বলে সাক্ষ্য হিসেবে গ্রহণীয় হয়? আইন বলে কি সাক্ষ্য হিসেবে গ্রহণীয় হয়? যে আমি একটা এমন কার্যক্রম করতেছি, তদন্তের কার্যক্রমে ঘটনাস্থলে গিয়ে লোকজনকে জিজ্ঞাসাবাদ করতেছি, এগুলো পরে বিচার বিভাগীয় কার্যক্রমে কি হয়ে যাবে? সাক্ষ্য হিসেবে গ্রহণীয় হবে। কিন্তু এরকম একজন ব্যক্তি কি করতেছে এই সমস্ত জায়গার ক্ষেত্রে? যেমন ধরেন একটা বাল্য বিবাহ হচ্ছে এলাকায়, ঠিক আছে? বাল্য বিবাহে বন্ধের জন্য একটা নির্দেশনা আসছে, থানায় সংবাদ আসছে এই বিবাহটা কি করো? বন্ধ করো। তখন ওইখানে একজন ব্যক্তিকে আমি পাইলাম, ওই ব্যক্তিকে বললাম যে এখানে বাল্য বিবাহ হচ্ছে, আপনি মেয়ের কি হন? ও বলতেছে আমি মেয়ের বাবা হই। আসলে কি হয় না, মেয়ের বাবা হয় না। বলছি মেয়ের বয়স কত? উনি বলতেছে এই ক্ষেত্রে মেয়ের বয়স তো 20। আসলে মেয়ের বয়স কত? 20 না 18-র নিচে। তাহলে এগুলো আমার কিন্তু পরবর্তীতে আইন বলে সাক্ষ্য হিসেবে তার কথাগুলো কি হয়ে যাবে? গ্রহণীয় হয়ে যাবে। তাহলে সে আমার কাছে মেয়ের বয়স কি করছে? গোপন করছে, কম বলছে। সে মেয়ের বাবা না হওয়ার সত্ত্বেও মেয়ে বাবা বলছে,
মূল বইয়ের উদাহরণ, ভাষ্যতে বলা আছে এই কথাগুলা। দেখেন, দণ্ডবিধি আইনে যদি ভাষ্যতে যান, দণ্ডবিধি আইনের এই দেখেন 199 ধারা ভাষ্যতে কি বলছে, কোন মেয়ের বিবাহের ক্ষেত্রে বিশেষ ম্যাজিস্ট্রেটের নিকট কোনো ব্যক্তি নিজেকে মেয়েটির অভিভাবক হিসেবে কি করলেন, বর্ণনা করলেন, যদিও তিনি জানতেন যে তিনি মেয়েটির অভিভাবক নহেন এবং উক্ত পদমর্যাদায় তিনি মেয়েটি বিবাহিত মত দিলেন। এই ক্ষেত্রে তিনি দণ্ডবিধির 199 ধারার সহিত বিশেষ বিবাহ আইনের 21 ধারার অধীনে অপরাধ করিয়াছে বলে গণ্য হবেন। তিনি মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। কি দিয়েছেন? মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। বুঝতে পারছি? অর্থাৎ সরকারি কর্মচারীর নিকট মিথ্যা তথ্য দেওয়ার শাস্তি কত দ্বারা? সরকারি কর্মচারীর নিকট মিথ্যা তথ্য দেওয়ার শাস্তি দণ্ডবিধি আইনের 177 দ্বারা। সংগঠিত অপরাধ সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়ার শাস্তি দণ্ডবিধি আইনের 203 দ্বারা। কিন্তু এমন একটা তথ্য যারা সাক্ষ্য হিসেবে কি হবে, সাক্ষ্য হিসেবে গ্রহণীয় হবে, এমন কোন তথ্য বা বিবৃতি যদি কেউ মিথ্যা দেয়, তাহলে তার অপরাধের নমুনা হলো 199, শাস্তি হবে দণ্ডবিধি আইনের কত দ্বারা? 193 দ্বারা। আর এটা যদি গ্রহণ করে কেউ, এই যে 200 দ্বারা 193 দ্বারা যারা মিথ্যা বিবৃতি দিছে, এরকম মিথ্যা বলিয়া জানিয়াও এই অনুরূপ ঘোষণাকে যদি কেউ সত্য বলিয়া ব্যবহার করে, এখন আপনি জানছেন যে সে মেয়ের পিতা না, এটা আপনি জানছেন, অথবা বয়স এত না, এটা আপনি জানার পর এটা কি করলেন, গ্রহণ করে ফেললেন, তাহলে সেই ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দান করেছে, তার শাস্তি দণ্ডবিধানের কত দ্বারা? 193 দ্বারা। তাহলে এখন বলেন, দণ্ডবিধির 193 দ্বারায় কয়টা ধারার কারণে শাস্তি দেওয়া যায়? 191 1, 192 2, 196 3, 197 4, 198 5, 199 6, দণ্ডবিধির 200 দ্বারা 7। এই 7টা ধারার অপরাধী কি? মিথ্যা সাক্ষ্য দান। প্রশ্ন হবে, দণ্ডবিধি আইনের কোন কোন অপরাধগুলা মিথ্যা সাক্ষ্যদানের অপরাধ হিসেবে গণ্য হবে? তাহলে এই 7টা ধারা আপনাকে দেখতে হবে, এবং 7টা ধারার সাথে কি করতে হবে? 193, 191, 193, 192, 193, 196, 193, 197, 193, 198, 93, 99, 93, 293। ঠিক আছে? বুঝছেন? আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আলোচনা হবে ইনশাল্লাহ। যাদের সুযোগ আছে প্রবিধানের ক্লাসে জয়েন করবেন ইনশাল্লাহ। ফৌজদারি তাহলে আজ কোথায় থেকে ছিল? 186 সরকারি কর্মচারীর কাজে, দেখেন কত সংক্ষিপ্ত পড়া। সরকারি কর্মচারীর কাজে বাধা 86, সাহায্য না করা 87, জারিকৃত আদেশ অমান্য 88, ক্ষতি সাধনের জন্য হুমকি 89, সরকারি কর্মচারীর নিকট নিরাপত্তা বিধানের জন্য যেন যেতে না পারে এই জন্য ভয়ভীতি বা হুমকি 190, মিথ্যা সাক্ষ্যদানের সংজ্ঞা 91, উদ্ভাবনের সংজ্ঞা 92, শাস্তি উদ্ভাবন সাক্ষ্যদানের 93, মৃত্যুদণ্ড হতে পারে বা হয়ে গেছে এরকম মিথ্যা সাক্ষ্যদান 94, যাবজ্জীবন বা কারাদণ্ডে দণ্ডিত করার উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্যদান দ্বারা হলো দণ্ডবিধানের 195, কোন দলিলের মাধ্যমে মিথ্যা সাক্ষ্য ব্যবহার 196, মিথ্যা সার্টিফিকেট প্রদান বা স্বাক্ষর করা 97, গ্রহণ করা ব্যবহার করা 98, সরকারি কর্মচারীর নিকট কোনো মিথ্যা বিবৃতি প্রদান করা কিভাবে, যেটা সাক্ষ্য হিসেবে গ্রহণীয় হয় এরকম 199, এটাকে যদি গ্রহণ করে ফেলে তাহলে হলো কত দ্বারা? দণ্ডবিধানের 200 দ্বারা। আগামী ক্লাসে আপনাদের এই অধ্যায়টা শেষ হবে ইনশাল্লাহ। খুব গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে দণ্ডবিধি 201 থেকে দণ্ডবিধি 229 দ্বারা পর্যন্ত ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে শেষ করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।